আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকতেই হবে, কেননা আজকে আমি তোমাদের সাথে শুরু করব কেমিস্ট্রির সেকেন্ড পার্টের, বা বলতে পারো কেমিস্ট্রির যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অর্থাৎ বুঝতেই পারছো, অর্গানিক কেমিস্ট্রি। তো আমি এই এমসিকিউগুলোকে সলভ করার আগে জাস্ট তোমাদেরকে একটা কথাই বলবো যে আমি তোমার হাজারি নার্সারের বইয়ে যতগুলো এমসিকিউ আছে সলভ করে দিব, এবং তার সাথে যতগুলো এক্সট্রা ইনফরমেশন তোমাদের দরকার হবে সেগুলোকে এখানে কভার করে দেওয়ার ট্রাই করব। তো চলো আমরা শুরু করি আমাদের এমসিকিউ সলভ। ওকে, দেখো ভাইয়া, আমাদের প্রথম এমসিকিউ কি বলছে যে জৈব যৌগের অণুসমূহে কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত হয়। জৈব যৌগের অণুসমূহ, তাহলে তোমাকে আগে জানতে হবে ভাইয়া জৈব যৌগ কারা। আমরা জানি জৈব যৌগ মানে হচ্ছে যে যৌগটা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত হয় তাকে বলে জৈব যৌগ, তাই না? এখন পরের প্রশ্ন, ভাইয়া কার্বন এবং হাইড্রোজেন বাদে কি আর কোনো মৌল আছে যেটা দিয়ে জৈব যৌগ গঠন করা সম্ভব? উত্তর হচ্ছে ভাইয়া হ্যাঁ আছে। কি কি আছে সেইগুলা? আমরা সেইগুলোকে মনে রাখি ভাইয়া নাইস চপ দিয়ে। কি দিয়ে মনে রাখবো ভাইয়া? নাইস চপ, নাইস, CHOPS। খেয়াল করো তো ভাইয়া, এই যে আমি এখানে লিখছি এন, তার মানে নাইট্রোজেন, ওতে অক্সিজেন, পিতে ফসফরাস, এসে সালফার, এই চারটা, এই যে সিতে কার্বন, ওতে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই দুটা বাদে নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার থাকলেও সেটা জৈব যৌগ হইতে পারে। ওকে, এখন আমরা তো শিখলাম ভাই, এমনি নর্মাল একটা ফর্মেটিভ শিখে নিলাম যে কার্বন এবং হাইড্রোজেন মিলাই জৈব যৌগ হয়। এখন দেখো তো, এই যে কার্বন আর হাইড্রোজেন তাদের ভিতরে যে বন্ধনটা আছে, এই বন্ধনটা কি বন্ধন বলো তো ভাইয়া? অবশ্যই, যেহেতু এখানে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপার থাকে, তো আমরা একদম সিম্পলি ভাবে কার্বন এবং হাইড্রোজেনের ভিতরে যে বন্ধনটা তৈরি হয় সেটা অবশ্যই সমযোজী বন্ধন। ওকে, তো এখানে আমরা দেখেই বুঝতে পারছি এটার অ্যান্সার হবে আমাদের সমযোজী বন্ধন। ওকে, সবাই পরের প্রশ্নে আসি, কি বলছে দেখো, নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? খুব ভালো প্রশ্ন, sp2 সংকরণ ঘটে। আসো ভাইয়া আমরা নর্মালাইজ ভাবে দেখে নিই কোনটাতে কি সংকরণ ঘটে, তাহলে আমরা সবগুলোর অ্যান্সার করতে পারবো। খেয়াল করো ভাইয়া, যদি আমরা জৈব যৌগ পড়তেছি, জৈব যৌগে একটা কার্বনে কয়টা হাত থাকে বলো তো? চারটা হাত, তাই না? এখন কার্বনের চারটা হাত যদি চারটা ভিন্ন ভিন্ন মূলকের সাথে যুক্ত হয়, তখন এই কার্বনে সংকরণ হবে sp3। ওকে ভাইয়া, এরপরে খেয়াল করো তো, কার্বন যদি একটা ডাবল বন্ড থাকে, একটা ডাবল বন্ড দিলাম, বাকিগুলা সিঙ্গেল হাত আছে, তখন কার্বনের যে সংকরণটা হবে সেটা হবে ভাইয়া sp2 সংকরণ। আর যদি ভাইয়া কার্বনের কয়টা, কার্বনে যদি তিনটা ডাবল বন্ড থাকে, মানে কার্বন ট্রিপল বন্ড এমন যদি থাকে ভাইয়া, তখন তার সংকরণ হবে sp। ওকে, তো sp3 সংকরণ যদি হয় তাহলে সেটা কেমন হয় ভাইয়া? চতুস্থলকীয়। sp2 সংকরণ হয় তাহলে ভাইয়া কেমন হয় দেখতে? এটা আমরা জানি সমতলীয় ত্রিভুজ আকৃতির। আর যদি sp হয় তাহলে কেমন হয় ভাইয়া? সরলরৈখিক হয়। তার মানে আমরা শেপগুলোকে এমন দেখতে পাবো, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে ত্রিভুজ আকৃতির দেখবো, এবার সরলরৈখিক দেখবো। ওকে, তাহলে টেট্রাগোনাল, সমতলীয় বা লিনিয়ার ত্রিভুজ আকৃতির, ট্রাইগোনাল, আর ওটা হলো সরলরৈখিক বা লিনিয়ার। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে এতটুকু জানলেই তোমার হচ্ছে অনেকগুলো এমসিকিউ এখান থেকে হয়ে যাবে ভাইয়া। তো দেখি ভাইয়া আমাদের এমসিকিউটাতে কি বলছে। খেয়াল করো, নিচের কোন যৌগে কার্বন sp2 সংকরণ ঘটছে? তার মানে sp2 সংকরণ ঘটতে হলে কি লাগবে ভাইয়া? একটা ডাবল বন্ধন লাগবে অবশ্যই। খেয়াল করো তো, এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে এই যে কার্বনের সংকরণ কি হবে? sp হবে। এইখানেও sp সংকরণ হবে, দুই পাশেই ট্রিপল বন্ডের দুই পাশে যে কার্বন থাকবে sp সংকরণ, তাহলে এটা কিন্তু হচ্ছে না। খেয়াল করো তো ভাইয়া, এখানে সিঙ্গেল বন্ড আছে, তার সাথে এক যদি তিনটা হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ এটাকে যদি আমি একটু ভাঙে লিখি তাহলে আমি এইভাবে লিখতে পারি না ভাইয়া? দেখো তো, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। খেয়াল করো তো কয়টা একযোজী মূলক আছে? একটা, দুইটা, তিনটা একযোজী মূলকের মাধ্যমে যুক্ত আছে, আর একটা সিঙ্গেল বন্ড আছে, টোটালি সিঙ্গেল বন্ড আছে চারটা, তাহলে এখানে সংকরণ হয়েছে sp3, তাই না? আচ্ছা, আর এইখানেও খেয়াল করো তো ভাইয়া, এইখানেও খেয়াল করো, এটাকে যদি আমি স্ট্রাকচারের ভাঙে লিখি তাহলে কি হবে? এইভাবে আছে, এই যে, তাহলে দেখো তো বাকি হাতগুলোতে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, ফিল আপ করে দাও, এই যে আমরা পেয়ে গেছি। এখানেও দেখো তো সবগুলা একযোজী একক বা সিঙ্গেল বন্ডে আছে, তার মানে এখানেও কিন্তু sp3 সংকরণ হয়েছে।
কিন্তু ভাই এখানে খেয়াল করো তো ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকা মানে কার্বন, ডাবল বন্ডের দুই পাশে যে কার্বন থাকবে এই দুইটা কার্বনেই আমাদের sp2 সংকরণ হবে, তাই না ভাইয়া? তাহলে আমরা এইটাই মনে রাখবো। তুমি জাস্ট মাথায় রাখো, যদি কার্বনের 4টা হাত সিঙ্গেল অবস্থায় থাকে অর্থাৎ কোনো ডাবল বন্ড নাই, তাহলে সেটা হবে কি বন্ড? sp3 সংকরণ। এরপরে যদি তুমি ডাবল বন্ড পাও তাহলে কি সংকরণ? sp2 সংকরণ। আর যদি তুমি ট্রিপল বন্ড পাও, ট্রিপল বন্ডের দুই পাশে হবে sp সংকরণ। ওকে ভাইয়া? আসো ভাইয়া পরের প্রশ্নে আসি। কি বলছে খেয়াল করো, 3 নম্বর প্রশ্ন, মারাত্মক ভাবে, আচ্ছা 3 নম্বর পারা যাবে আর কি। কি বলছে দেখো, কার্বনিন মূলককে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে। এখন কার্বনিন মূলক যদি তুমি চিনো তাহলে কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন মানে কি? হাইব্রিডাইজেশন মানে কি? সংকরণ না? তাহলে তুমি সংকরণটা পারবা না। আচ্ছা, কার্বনিন মূলকের সংকেত কি ভাইয়া? কার্বনিন মূলকের সংকেত হলো COOH, এই পাশে একটা অ্যালকাইল মূলক আছে, তাই না? এখন এটাকে যদি আমি একটু ভাঙিয়ে লিখি তাহলে লিখতে পারি না RC≡OH, আমরা এভাবে লিখতে পারি না ভাইয়া? বলো তো, লেখা যায়। তাহলে এখানে খেয়াল করো তো, একটা ডাবল বন্ড আছে না ভাইয়া? তাহলে যদি একটা ডাবল বন্ড থাকে, এখানে একটা হাত এখানে একটা হাত আছে, তার মানে এখানে সংকরণটা কি হবে ভাইয়া বলো তো? sp2 সংকরণ হবে। বললাম না ভাইয়া, ডাবল বন্ড যদি একটা পাও তাহলে সংকরণটা কি হয়? sp2 হয়। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি সংকরণ কি হবে ভাইয়া? sp2 সংকরণ হবে। বুঝতে পারছো? আসো ভাইয়া পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্নটা খেয়াল করো তো। 4 নম্বর, আচ্ছা মুছে দিই। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো। 4 নম্বর প্রশ্নে বলছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? হ্যাঁ, এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া এটা আমাদের ইন ডিটেলে জানা উচিত, কারণ এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া। ওকে, তো চলো আমরা এই বিক্রিয়াটার যা যা আছে সবগুলো একটু জানার ট্রাই করি। ওকে, খেয়াল করো। ফার্স্ট অফ অল, একজন বিজ্ঞানী কি করলো? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়া করলো। কি করলো? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানাইডের বিক্রিয়া করলো। তিনি জানতোই না আসলে, তিনি যখন এটার বিক্রিয়া করলো তখন তৈরি হলো অ্যামোনিয়াম সায়ানাইড। কি উৎপন্ন হলো? এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এ এটার সাথে বিক্রিয়া করবে, এ এটার সাথে বিক্রিয়া করবে, তাই না? তাহলে লেড অ্যামোনিয়া ক্লোরাইড, অ্যামোনিয়া সায়ানাইড উৎপন্ন হবে এবং তার সাথে উৎপন্ন হবে লেড ক্লোরাইড। ওকে, এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, এখন কি হবে? সে এটাকে রেখে দিয়েছিল, সে রাতের বেলা এটাকে রেখে দিয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে এখানে এমন একটা চেঞ্জ হয়েছে, এই একটা নতুন জিনিস তৈরি করে ফেলছে। এই জিনিসটা নিজে নিজে পরিবর্তিত হয়ে একটা নতুন জিনিস তৈরি হয়েছে। কি হয়ে গেছে দেখো তো, খেয়াল করো তো ভাইয়া। এখানে কার্বন কয়টা? একটা, আমি কার্বন মাঝখানে দিলাম। নাইট্রোজেন কয়টা আছে খেয়াল করো তো, এখানে একটা এখানে একটা, আমি দুই পাশে দুইটা নাইট্রোজেন দিলাম দিলাম ওকে, এখন আর অক্সিজেন কয়টা আছে? একটা আছে, অক্সিজেনটা আমি এর মাথার উপরে দিলাম। ঠিক আছে, কার্বনের 4টা ফিল আপ হয়েছে। এখন খেয়াল করো তো, হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে, এখানে দুইটা হাইড্রোজেন দিলাম, এখানে দুইটা হাইড্রোজেন দিলাম। এই যৌগ আর এই যৌগের গাঠনিক সংকেত আলাদা, কিন্তু আণবিক সংকেত সেমই না ভাইয়া? তাহলে গাঠনিক সংকেত যদি আলাদা হয় আর আণবিক সংকেত সেম হয়, তাহলে এই বিক্রিয়াকে আমরা কি বলতে পারি? সমানুকরণ বিক্রিয়া বলতে পারি না? সমানুকরণ বিক্রিয়া, এটার আরেকটা নামই হলো ভাইয়া পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস। ওকে, এখন আরো কি জিনিস খেয়াল করো তো ভাইয়া, সেটা হচ্ছে এই যে এটা তৈরি হলো, এটার নাম কি বলো তো ভাইয়া? এটার নাম হলো ইউরিয়া। এই ইউরিয়াটাই হলো ভাইয়া রসায়নাগারে তৈরি হওয়া প্রথম জৈব যৌগ। তাহলে রসায়নাগারে তৈরি প্রথম জৈব যৌগ, প্রথম জৈব যৌগ। এটার কাঁচামাল কি? মানুষের মূত্রে এটা থাকে, তাই না? তো এটা মানুষের মূত্রে পাওয়া যায় এবং এটা রসায়নাগারে এই প্রক্রিয়াটিতে তৈরি হয়েছিল। আরেকটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই যে বিক্রিয়াটা দিয়ে আমরা শুরু করলাম, এটা হলো প্রথম রিয়েকশন, রসায়নাগারের ফার্স্ট রিয়েকশন। ওকে, তাহলে তোমার প্রশ্ন দুইটা, প্রথম তৈরি যৌগ ইউরিয়া কোন প্রসেসে তৈরি হলো? সমানুকরণ বা পুনর্বিন্যাস। প্রথম রিয়েকশন কোনটা? তখন কিন্তু এই যে রিয়েকশন অ্যামোনিয়া ক্লোরাইড লেড সায়ানাইড, এটা বিক্রিয়া। ওকে ভাইয়া, তো চাইলে এসএস নিয়ে রাখতে পারো। আমরা চলে আসি, দেখো তো। আচ্ছা, প্রশ্নটা কি ছিল? অ্যামোনিয়া সায়ানাইডের সাথে যখন বিক্রিয়া হলো, হয়ে একটা তাপ দিলাম, তখন একটা যৌগ তৈরি হলো, এই বিক্রিয়াটির নাম কি? এই দেখো, সমানুকরণ বিক্রিয়া হয়েছে ভাইয়া। পরের প্রশ্নে আসো, নিচের কোনটি অ্যালিফ্যাটিক যৌগ? খুব ভালো প্রশ্ন। অ্যালিফ্যাটিক মানে কি? অ্যালিফ্যাটিক শব্দটার অর্থ ফ্যাট থেকে এসেছে, ফ্যাট থেকে আসা একটা হাইড্রোকার্বন যৌগকে বলবো অ্যালিফ্যাটিক। আর অ্যালিফ্যাটিক এর আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে
আচ্ছা, এরা চাকরিক হবে। তাহলে কয়টা জিনিস মনে রাখতে হবে ভাইয়া? এরা ফ্যাট থেকে তৈরি হয়েছে এবং এরা চাকরিক হবে। এই দুটো জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলেই হবে। ওকে, আমরা জানি যে চাকরিক যৌগগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যালিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক। তো ফ্যাট থেকে তৈরি হওয়া হাইড্রোকার্বন যৌগ কিন্তু তারা সঞ্চয়নশীল ইলেকট্রনের ধর্মটাকে প্রদর্শন করে না, তখন তাকে বলা হয় অ্যালিফ্যাটিক, তাই না? তো অ্যালিফ্যাটিক কোনটা হবে আর অ্যারোমেটিক কোনটা হবে আমরা যদি একটু দেখি তাহলে আমরা এটার অ্যান্সারটা করতে পারি। তো আমি আগে ফার্স্ট নর্মালাইজ ভাবে তোমাদেরকে একটু দেখাই দেই যে খেয়াল করো তো, ফার্স্ট অফ অল আমি একটা যৌগ চেইন হিসেবে লিখলাম, তাহলে এটা হয় অ্যালিফ্যাটিক হবে নাহলে অ্যারোমেটিক হবে। এখন এই যৌগটাতে যদি আমি একটা শর্ত দিয়ে দিই তখন এটা অ্যারোমেটিক হবে, সেটা হচ্ছে সঞ্চারণশীলতা। তাহলে এইটা আর এটার ভিতরে বেসিক পার্থক্য কি ভাইয়া? এখানে সঞ্চারণশীলতার কোনো ধর্ম নাই। সঞ্চারণশীলতা কখন হয় ভাইয়া? যখন আমাদের পাই বন্ধন থাকে। এই যে ডাবল বন্ড দেখতে পাচ্ছ না, এই প্রত্যেকটা বন্ধন এক একটা পাই বন্ধন। এরা কি করতে পারে? চেঞ্জ হয়ে পরেরটাতে চলে যাবে। এই যে এরকম হবে, খেয়াল করো, এই এখানে ছিল, এই এখানে চলে আসবে, পরেরটা এখানে চলে যাবে, তারপরটা এখানে চলে যাবে। তাহলে কি হলো? চেঞ্জ হলো না? এটাই হলো সঞ্চারণশীলতার ধর্ম। তাহলে এটা হলো অ্যালিফ্যাটিক, এটা হলো অ্যারোমেটিক। ওকে, এখন এটার থেকে আমি যতগুলা তৈরি করতে পারবো সবাই হলো অ্যারোমেটিক হবে, আর এরকম চেইনের যতগুলা থাকবে সেটা হবে অ্যালিফ্যাটিক। হ্যাঁ, এখন অ্যালিফ্যাটিক আবার দুই রকম ভাইয়া। কিরকম? একটা হচ্ছে, জাস্ট তুমি খেয়াল করো তো, আমি একটা যৌগ লিখলাম র্যান্ডমলি, চেইন আছে, ডাবল বন্ড বা সঞ্চয়নশীল ইলেকট্রন নাই, তাহলে অ্যালিফ্যাটিক হবে। কিন্তু এই অ্যালিফ্যাটিকের প্রত্যেকটা হাতে আমাদের কার্বন আছে, তাহলে এটা হচ্ছে হোমোসাইক্লিক। হোমো মানে সেম, সাইক্লিক মানে চক্র। আবার আরেকটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এই সাইকেলটা পূর্ণ করতে অন্য কোনো একটা পরমাণু দিয়ে দিই, তাহলে কি এই সাইকেলটা অন্য একটা যৌগ দিয়েও, অন্য একটা পরমাণু দিয়েও হচ্ছে না? তাহলে এই সাইকেলটাকে আমরা হেটারোসাইক্লিক বলি না? ওকে, তো এমনই একটা হেটারোসাইক্লিক আপাতত ভাই মনে রাখো যে এটা হলো এমন ইথিলিন অক্সাইড। এটার নাম কি ভাইয়া? ইথিলিন অক্সাইড। এটাকে আমি আরো কিভাবে লিখতে পারি? এই যে এইভাবে লিখতে পারি। এইটা এইটা অথবা এটার সাথে তুমি হাইড্রোজেন যোগ করে দাও, সেম, এইগুলা সবই সেম। এটা দেখো তো ভাইয়া, এটাতে কোনো ডাবল বন্ড আছে, মানে পাই বন্ধন আছে? নাই। তার মানে এটা অ্যারোমেটিক না, এটা অ্যালিফ্যাটিক হইতে পারে। আবার এটা কেমন অ্যালিফ্যাটিক? এখানে দেখো কার্বন পরমাণুর সাথে চেন গঠনে একটা অক্সিজেন অংশগ্রহণ করছে, তার মানে কি এটা হচ্ছে হেটারোসাইক্লিক অ্যালিফ্যাটিক। তাহলে এটার নাম কি একটু মনে রাখো, ইথিলিন অক্সাইড। ওকে ভাইয়া, তো এখন দেখো তো ভাইয়া এখানে প্রশ্ন কি বলছে, দেখো প্রশ্নটা খেয়াল করো। কি বলছে যে নিচের কোনটি, মুছে দি, নিচের কোনটি অ্যালিফ্যাটিক যৌগ? তার মানে চাকরিক হইতে হবে এবং চাকরিকে কোনো সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকা যাবে না। এই যে আমি তোমাদেরকে দেখাইছিলাম, এটার নাম ছিল হলো বেনজিন। এই বেনজিনের সাথে তুমি এইখানে যদি একটা মিথাইল মূলক যুক্ত করে দাও তাহলে তার নাম হবে টলুইন। মিথাইলের মূলকের জায়গায় যদি তুমি OH যুক্ত করে দাও তার নাম হবে ফেনল। এই জায়গাতে তুমি যদি NH যুক্ত করে দাও NH2 তাহলে তার নাম হবে ভাই অ্যানিলিন। তার মানে এগুলার একটাও কিন্তু হবে না, কারণ এগুলো সবাই হলো অ্যারোমেটিক যৌগ, বেনজিনের জাতক, তাহলে তো হবে না। কিন্তু এই যে ইথিলিন অক্সাইড, এটা দেখতে কেমন? এই যে এমন CC, তার সাথে আরেকটা অক্সিজেন, আর বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও। তাহলে এটা কি ভাইয়া? হেটারোসাইক্লিক অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। ওকে, আসো পরের প্রশ্নে আসি। খেয়াল করো, 7 নম্বর প্রশ্নে বলছে ক্যাটেনেশন বা ক্যাটেশনের ধর্ম প্রদর্শন করে কোন মৌলটা? ক্যাটেনেশনটা কি আগে তাই বুঝো। ক্যাটেনেশন শব্দের অর্থ হলো ভাইয়া নিজেদের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। নিজেদের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে ক্যাটেনেশন বলে, নিজেদের সাথে যুক্ত হবার ক্ষমতা। এখন কার্বন কি করতে পারে জানো? কার্বন নিজেদের সাথে নিজেরা যুক্ত হয়ে বিশাল একটা চেইন তৈরি করে ফেলতে পারে। এই ধর্মটাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটেনেশন, বুঝছো? তো এই ক্যাটেনেশনটা কে দেখায়? কেবল কার্বনই দেখায়। আর কে দেখাইতে পারে? সিলিকন দেখাইতে পারে। সিলিকনও এটা দেখায়। দেখো অপশনে কিন্তু কার্বন আছে, সিলিকন নাই, তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু কার্বন হবে। অনেক সময় সিলিকনও থাকতে পারে। ওকে, আসো, দুটেই যদি থাকতো তাহলে আমি বলবো কার্বনটা দেখাইতে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে, নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির সঠিক ক্রমটা কোনটি? ওকে, তো আমরা এই রিলেটেড যত কিছু আছে কার্বন কার্বনের যে বন্ধন, আমরা হচ্ছে অলরেডি সংকরণটা শিখে ফেলছি না? ডাবল বন্ডন হলে sp2, ট্রিপল বন্ড হলে sp, সিঙ্গেল বন্ড হলে sp3। এখন আমরা কি শিখবো? যে হচ্ছে তাদের দৈর্ঘ্যটা একটু শিখে ফেলি। দেখো তো, আমি সিম্পলি যদি বলি, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তার সংকরণ হচ্ছে sp3। এখন তুমি জানো
এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে তার যে দৈর্ঘ্যটা হবে সেটা মনে রাখো ভাইয়া 0.154 ন্যানোমিটার। কার ভিতরে দূরত্ব, দুইটা কার্বন পরমাণুর মধ্যবর্তী দূরত্ব হলো 0.154 ন্যানোমিটার। ওকে, আচ্ছা। তারপরে কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয় তাহলে সংকরণ কি বলতো? sp2 সংকরণ। এখানে কার্বন কার্বন ডাবল বন্ডের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটার থেকে 20 ন্যানোমিটার কম, অর্থাৎ 134 ন্যানোমিটার, মানে 134 ন্যানোমিটার। ওই কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হইতো তাহলে তারা sp সংকরণ দিত এবং তাদের কার্বন কার্বনের মধ্যবর্তী দূরত্ব কত হইতো? 1.120 ন্যানোমিটার। ওকে, এত। তা দেখছো একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, তো তুমি যখন সংকরণ বাড়াচ্ছ, করতেছো, তুমি যখন বন্ধনটাকে বাড়াই দিচ্ছ, মানে বন্ধন বেশি করে দিচ্ছ, এটা সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড, বন্ধন বাড়ার সাথে সাথে তাদের ভিতরে আকর্ষণ বাড়ছে না? আকর্ষণ বাড়লে তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা কমে যাচ্ছে না? দেখো ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা বিশেষ জিনিস খেয়াল করছো, এই যে এটা হলো কি বেনজিন না? তাহলে বেনজিনে কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কিন্তু এরা সঞ্চারণশীল অবস্থায় আছে। ওকে, তাহলে এই যে বেনজিন যৌগ তার সংকেত কি? C6H6। এইখানে ডাবল বন্ড আছে কিন্তু সঞ্চারণশীল অবস্থায় আছে, বুঝতে পারছো? তাহলে দেখো তো, সিঙ্গেল বন্ডের মধ্যবর্তী দূরত্ব 154.154, ডাবল বন্ডের 134, কিন্তু এরা ডাবল বন্ড হওয়ার পরেও এরা সঞ্চারণশীল। তার মানে কি, এরা এই দুটার মাঝখানে কিছু একটা দূরত্ব এদের থাকবে। এটা কত হবে ভাইয়া? 0.139 ন্যানোমিটার হবে। ওকে, মনে রাখো। তো এইগুলা খুবই ইম্পর্টেন্ট, সাথে আমি সংকরণও বলে দিলাম এবং ওভারঅল যতগুলো এমসিকিউ আছে এখান থেকে হয়ে যাবে। তাহলে সবচেয়ে বেশি বন্ধন দূরত্ব কার? কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের। তাহলে আমি যদি এটাকে ওয়াই বলি, এটাকে এক্স বলি, এটাকে জেড বলি, তাহলে সবচেয়ে বেশি বন্ধন দৈর্ঘ্য কার হবে? ওয়াই এর হবে না? এরপরে সবচেয়ে বড় বেশি বন্ধন দৈর্ঘ্য কার হবে? এক্স এর হবে না? এরপরে সবচেয়ে বেশি বন্ধন দৈর্ঘ্য কার হবে? জেড এর হবে না? জেড এর হবে। তো এই যে মনে রাখো, এটাই হলো আমাদের ওভারঅল এমসিকিউ। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া, আমি যে প্রশ্নটা করছি, প্রশ্নটা করা হয়েছে কি বলছে, যে নিচের কোন যৌগগুলো কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের ক্রম বৃদ্ধিটার সঠিক ক্রমটাকে নির্দেশ করতেছে। খেয়াল করো তো, এই যে এটা C2H4, তার মানে কি এভাবে আছে না? এই যে এইভাবে আছে না ভাইয়া? এটাই তো C2H4, তার মানে কি ডাবল বন্ড আছে, তার মানে এই 2 নম্বরে থাকবে, তাহলে X 2 নম্বরে থাকবে। এরপর দেখো তো, এই যে এটা C2H2, এটা কিভাবে থাকবে? C ট্রিপল বন্ড, এইটা এই পাশে H, তাহলে কি ট্রিপল বন্ড আছে, তার মানে কি এটার দৈর্ঘ্যটা সবচেয়ে ছোট হবে, কারণ এদের আকর্ষণ অনেক বেশি, 3টা বন্ধন দ্বারা একা আকর্ষিত হচ্ছে। আর এইটা খেয়াল করো তো ভাইয়া, C এটা সিঙ্গেল বন্ড, তাই না? সবগুলাতে হাতে হাইড্রোজেন আছে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি না? তাহলে সবচেয়ে বেশি বন্ধন দৈর্ঘ্য কার হবে ভাইয়া? জেড এর হবে, কারণ তারা অনেক সিঙ্গেল বন্ডের মাধ্যমে আছে, অনেক দূরে দূরে অবস্থান করবে। এরা ডাবল বন্ডে আছে এক্স, তাহলে এদের দূরত্ব এর থেকে একটু কম হবে। ওয়াই, এরা ওয়াই, এরা ট্রিপল বন্ডের মাধ্যমে আছে, তাহলে এদের দূরত্ব সবচেয়ে কম হবে। তাহলে আমাদের সঠিক ক্রমটা কি হবে ভাইয়া? জেড, এরপরে এক্স, তারপরে ওয়াই। এটা হলো ভাইয়া বন্ধন দৈর্ঘ্যের ক্রম। যদি বলতো শক্তি, তাহলে মনে রাখো ভাইয়া উল্টাটা হইতো, সবচেয়ে বেশি শক্তি হতো ওয়াই এর, তারপরে হইতো এক্স এর, তারপরে হইতো ভাইয়া জেড এর। আশা করি বুঝতে পারছো। ওকে, পরের প্রশ্নে আসি, কি বলছে দেখো, বেনজিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? যা অলরেডি বলে ফেলছি, 139 ন্যানোমিটার। 9 নম্বর, নিচের কোনটি বিষম চাকরিক যৌগ? দেখো ভাইয়া, অলরেডি আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে দিয়েছি যে বিষম চাকরিক হওয়ার শর্ত হচ্ছে আমার কি হইতে হবে, যে চেইনটা তৈরি হবে, এই চেনে কার্বন বাদে অন্য কিছু থাকতে হবে, তাহলে আমাদের বিষম চাকরিক হবে। ওকে, এখন খেয়াল করো তো, এখানে সব জায়গায় কার্বন আছে, এই জন্য আমরা আলাদাভাবে লিখি নাই, তাহলে এটা বিষম চাকরিক হবে না। এটা তো দেখো 4 হাতে কার্বন আছে, এটাও হবে না। এখানে দেখো একটা বেনজিন মূলক, বেনজিন বলয়, এখানে কিন্তু কোনো বিষম চাকরিকতা নাই। এইখানে খেয়াল করো তো ভাইয়া, 4 হাতে 4টা কার্বন থাকলেও আরেকটা হাতে একটা অক্সিজেন আছে, তাহলে এটা কি হবে? বিষম চাকরিক হবে না ভাইয়া? ওকে, তো খেয়াল করো তো, এই বিষম চাকরিকের একটা স্পেশালিটি আছে, কি বলতে পারবা? বলতে পারবা? দেখো তো, এই বিষম চাকরিকে ডাবল বন্ড আছে, এখানে একটা, এখানে একটা, তার মানে কি একটু আগে আমরা পড়ছিলাম যে হেটারোসাইক্লিক, সেটা ছিল অ্যালিফ্যাটিক, এখানে আমরা যে হেটারোসাইক্লিকটা পড়বো এটা হবে অ্যারোমেটিক হেটারোসাইক্লিক। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, একটু দাও। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে হ্যাঁ এরকম, তাহলে আমি একটু তোমাদেরকে বলে দিই যে এরকম হেটারোসাইক্লিক অ্যারোমেটিক আর কি কি কম্পাউন্ড আছে, তাহলে তোমাদের জন্য সবগুলা জিনিস একবার হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরকে,
হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো। তো ফার্স্ট অফ অল আমি অ্যারোমেটিক যদি ওভারঅল বলি, অ্যারোমেটিক, তাহলে এরা হলো বেনজিন বলয়, এরা কি বেনজিন বলয় থেকে এদের উৎপত্তি হবে, তার মানে হলো এরা এরকম অথবা এরকম কিছু থেকে উৎপত্তি হচ্ছে। এখন এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে হোমোসাইক্লিক, আরেকটা হলো হেটারোসাইক্লিক। এখন কি হচ্ছে, আমি যদি এইভাবে লিখি, তার সাথে যদি NH2 দিয়ে দিই তাহলে এটা হোমোসাইক্লিক অ্যানিলিন। আমি যদি এইভাবে লিখতাম, তার সাথে OH দিয়ে দিতাম, তাহলে এটা হয়ে যেত হোমোসাইক্লিক ফেনল। আমি যদি এইভাবে লিখতাম, তার সাথে যদি আমি CH3 দিয়ে দিতাম, তাহলে এটার নাম হয়ে যেত টলুইন। একটা দুইটা থাকলে তার নাম হয়ে যেত অর্থোজাইলিন, তিনটা থাকলে এটার নাম হয়ে যেত মেটাজাইলিন। যাই হোক, আমরা এটা পরবর্তীতে আবার দেখবো, সমস্যা নেই। এগুলো হচ্ছে কি যৌগ, অ্যারোমেটিক আর হোমোসাইক্লিক যৌগ। কিন্তু আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখতাম, দেখো 4 হাতে 4টা কার্বন আছে আর এক হাতে অক্সিজেন দিয়ে দিলাম, তাহলে কি এটা হেটারোসাইক্লিক হইলো। এবং এই দেখো আমি সংযোজনশীল ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক হয়ে গেল। আবার খেয়াল করো, 4 হাতে 4টা অক্সিজেন কার্বন আছে, এই হাতে আমি সালফার দিয়ে দিলাম, তার সাথে যে আমি ইয়া করে দিলাম, সঞ্চয়নশীল ইলেকট্রন দিয়ে দিলাম। আবার খেয়াল করো তো ভাইয়া, 4 হাতে 4টা কার্বন, এক হাতে আমি নাইট্রোজেন দিয়ে দিলাম, এই তো, তারপরে সঞ্চয়নশীল ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক হলো। আবার খেয়াল করো তো ভাইয়া, 5 হাতে 5টা কার্বন দিলাম আর এক হাতে নাইট্রোজেন দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এই যে চেইনটাকে পূরণ করলাম। খেয়াল করো তো, এটাও কিন্তু আমাদের হেটারোসাইক্লিক অ্যারোমেটিক হয়ে গেল। আমি যদি ডাবল বন্ড না দিতাম তাহলে এটাও হেটারোসাইক্লিক কি হতো, তখন অ্যালিফেটিক হতো। খেয়াল করছো? এখন প্রত্যেকটা নাম তোমার জানা লাগবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আমি এটা লিখলাম না, এটার নাম আছে ভাইয়া, এটার নাম হচ্ছে ফিউরান। কি বলে? ফিউরান। এই যে এটার নাম ভাইয়া ভাইয়া থায়োফিন, থায়োফিন, থায়োফিন। এরপরে দেখো ভাই এটার নাম হচ্ছে ভাইয়া পাইরল। কি বলে? পাইরল। এরপরে দেখো ভাইয়া এটার নাম হচ্ছে ভাইয়া পিরিডিন। কি? পিরিডিন। হ্যাঁ ভাইয়া, এটা শুনছো তুমি, এটা কোথায় শুনছো বলো তো? ডিএনএ গঠনে আমরা এটা ইউজ করে থাকি, পিউরিন আর পাইরিমিডিন। এই যে পিউরিন, পাইরিমিডিন, ওকে, এই সেই পাইরিমিডিন বা পাইরিডিন, ওকে। এখান থেকে কিন্তু ধীরে ধীরে এগুলা আসে। তো ভাই একটা আইডিয়া পাই গেলাম, অ্যারোমেটিক যৌগ এইগুলা যতগুলা দেখতেছো এগুলো হলো হেটারোসাইক্লিক, এই যে এখানে যে এগুলো দেখতেছো এটা হলো গিয়ে হোমোসাইক্লিক, ওকে। তাহলে আমরা অ্যারোমেটিক যৌগের যতগুলো জিনিস আছে শিখলাম। আরেকটা জিনিস খেয়াল করো, লাস্ট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এইটা, এইটা আর এইটা, এই তিনটা এরা হলো পঞ্চভুজ। তাহলে এটা পঞ্চভুজীয় ভুজীয় কি হেটারোসাইক্লিক, আর এটা হচ্ছে ষড়ভুজীয় হেটারোসাইক্লিক, ষড়ভুজীয়। খেয়াল করো বাহু কয়টা, 1 2 3 4 5 6, এখান থেকে আসছে 6, তো হয়ে গেছে। তো লাস্ট আমি যতটুকু দরকার ছিল সবগুলা ইনশাল্লাহ বলে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আসো এবার আমরা এই রিলেটেড এমসিকিউগুলোও সলভ করে ফেলি। কি বলছে দেখো, যে নিচের কোনটি বিষমচাক্রিক, আচ্ছা এটা হয়ে গেছে, আমরা শিখলাম। পরের প্রশ্নে দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোনটি বিষমচাক্রিক যৌগ। এই যে তোমাকে ফিউরান শিখাইছি না, অক্সিজেন 5 কার্বন, এই যে এটা ফিউরান ছিল না ভাই, হয়ে গেছে। দেখো এটাই হলো বিষমচাক্রিক যৌগ, ঠিক আছে। আসো পরের প্রশ্নে আসি, কি বলছে পরের প্রশ্নে দেখো 11 নম্বর প্রশ্নে বলছে একটা যৌগ দেওয়া আছে, আইইউপিএক পদ্ধতিতে নামকরণ করতে বলছে। ইউপেক বলো বা আইইউপেক বলো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এই পদ্ধতিতে তোমাকে যখন নামকরণ করতে দিবে ভাইয়া, তোমাকে একটা প্রান্ত থেকে নামকরণ করতে হবে। কোন প্রান্ত থেকে? যে প্রান্তে কার্যকরী মূলক আছে। এখন খেয়াল করো তো, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই প্রান্তে আছে সিএইচও। সিএইচও মানে কি? অ্যালডিহাইড। তার মানে কি ভাইয়া, এটাই হলো তার কার্যকরী মূলক। তাহলে আমি এই প্রান্ত থেকে নামকরণ শুরু করব। এখন নামকরণ শুরু করতে গিয়ে আমি কার্বনের সংখ্যা দিব। এটা হলো আমার 1 নাম্বার কার্বন, এটা আমার 2 নাম্বার কার্বন, এটা আমার 3 নাম্বার, এটা আমার 4 নাম্বার, তাই না? এখন এই জিনিসটাকে আমি একটু সাইডে লিখি, কিন্তু এবার একটু গুছিয়ে লিখবো। কিভাবে লিখবো বলো তো? এই সিএইচও কে আমি এখানে রাখলাম, এই সিএইচ কে আমি এখানে রাখছি, সিএইচ এর আরেকটা হাতে কি আছে ভাইয়া, দেখো ক্লোরিন, ক্লোরিনটাকে আমি নিচে দিলাম। তারপরে খেয়াল করো তো, CH2 আমি CH2 লিখলাম, আচ্ছা এটাকে আমি ধরো CH লিখছি, সমস্যা নেই, হ্যাঁ। আর তারপরে হলো CH3, তারপরে কি CH3, আশা করি দেখা যাচ্ছে। জাস্ট আমি সাজাই লিখলাম একটু, হ্যাঁ। এখন আমি আবার নামকরণ করি, দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4। খেয়াল করো তো, এই ক্লোরিনটা একটা শাখা না? এই শাখাগুলোকে কি করতে হয়, শাখাগুলোকে আগে লিখতে হয় নামকরণে। তাহলে কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে। তাহলে আমার অপশনে দেখো তো 3 ক্লোরো যখনই লিখছি তখন এটা ভুলে গেছে না? ভুলে গেছে, এটা আগেই ভাব। এখন খেয়াল করো,
2 নাম্বার কার্বনে ক্লোরিন আছে, তাহলে 2 ক্লোরো হবে। দুইটাই ঠিক আছে এ পর্যন্ত, 50-50 হয়ে গেছে, দুইটাই এই পর্যন্ত ঠিক আছে। এখন দ্বিতীয় যে জিনিসটা খেয়াল করতে হবে, কার্যকরীমূলক সিএইচও কিসের বলো তো? অ্যালকোহলের না অ্যালডিহাইডের না কিটোনের? অ্যালডিহাইড। তাহলে এটা কি হবে বলো তো? বিউটানেল ইজ অ্যালডিহাইড। নেল, অ্যাল শব্দের সাথে অ্যাল থাকলে সেটা হয় অ্যালডিহাইড। আর বিউটানন এটা কিটোন, তার মানে তো এটা কিটোন না ভাইয়া, তার মানে এটা হবে না। তাহলে কিসে হবে ভাইয়া? এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়া? আশা করি এটা পারবা, এটা অনেক ভালো মন্দ পারবা। আসো পরের প্রশ্নে আসি, খেয়াল করো। পরের প্রশ্নে কি বলছে? এই যে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, এই যে বিক্রিয়াটা দেখো তো, এই যে আমি যেটা ইউজ করছি এটার এই একটা পোর্শন আর এই একটা পোর্শন না, এই পোর্শনটাকে আমরা CnH2n+1 লিখতে পারি না? তাহলে এই যে এইরকম ভাবে আমরা যেটা লিখতে পারি সেটাকে আমরা কি বলি? অ্যালকাইল বলি। অ্যালকাইলের সাথে একটা ব্রোম আছে, তার মানে কি এটা হলো অ্যালকাইল হ্যালাইড। এটা কি ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা আমি একটু নিচে লিখি, দেখো তো এটাকে আমরা কি বলবো? এতটুকু অ্যালকাইল, এটাকে হ্যালোজেন, তাহলে এটার নাম কি? অ্যালকাইল হ্যালাইড। এটার নাম কি ভাইয়া? অ্যালকাইল হ্যালাইড। এখন দেখো হ্যালাইড, এই যে দেখো অ্যালকাইল হ্যালাইড, আর এটা কি ভাইয়া? সোডিয়াম। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় যদি তুমি শুষ্ক ইথার ইউজ করো, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় ভাইয়া উডস বিক্রিয়া। কি বলে ভাইয়া? এই বিক্রিয়াটাকে বলা হয় উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া। এখন ভাইয়া মাথায় রাখো, উডস বিক্রিয়াতে তুমি অ্যালকাইল হ্যালাইডে যে কার্বন দিয়ে বিক্রিয়াটা শুরু করবা, ধরো 3টা কার্বন দিয়ে শুরু করছো, তাহলে বিক্রিয়ার শেষে ওই প্রান্তে জয় কার্বন দিয়ে শুরু করছো, তার দ্বিগুণ কার্বন পাবা, অর্থাৎ 6 কার্বন পাবা, এবং যেটা তৈরি হবে তার নাম হবে অ্যালকেন। তাহলে আমাদের কি হচ্ছে? অ্যালকাইল হ্যালাইডের সোডিয়ামের সাথে যদি বিক্রিয়া করে শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় উডস বিক্রিয়া। এখানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরি হবে এবং তার কার্বন সংখ্যা হবে ইনিশিয়েট, অর্থাৎ সাবস্ট্রেক্টের কার্বন বা বিক্রিয়কের কার্বনের দ্বিগুণ। দিস অল অ্যাবাউট উডস বিক্রিয়া। ওকে, তো তাহলে আমার অ্যান্সারটা কি হবে বলো তো? এই বিক্রিয়াটিতে এম যৌগের নাম কি? ফার্স্ট অফ অল এখানে কার্বন কয়টা? 1টা 2টা 3টা, তার মানে 3 কার্বনের তৈরি হবে কয় কার্বন? 6 কার্বন। কি তৈরি হবে? অ্যালকেন। অ্যালকেন 6 কার্বনের হলে নাম কি? হেক্সেন। এতটুকু তো জানো, তো এটাই আমাদের অ্যান্সার না ভাইয়া? ওকে, আসো পরের প্রশ্নে আসি। দেখো তো 13 নম্বর প্রশ্নে কি বলছে? এই একটা যৌগ দেওয়া আছে, এটা কি ডাবল বন্ড আছে, তার মানে কি? অ্যালকিন। এটা তুমি জানো, অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে, এটা আমাদের চাইছে। তো চলো ভাইয়া আমরা হচ্ছে এই রিলেটেড একটু জিনিস জেনে নিই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। খেয়াল করো ভাইয়া, এই যে আমাদের কি বলবো এটাকে, আচ্ছা একটা যৌগ, আমরা অ্যালকিনের সাথে কার বিক্রিয়া করতেছি? অ্যালকিনের সাথে আমি ব্রোমিনের বিক্রিয়া করতেছি, তাই না? বা কোনো একটা হ্যালাইডের বিক্রিয়া করতেছি, এটাই তো আমাদের মেন কনসেপ্ট, তাই না? এখন খেয়াল করো, এই অ্যালকিনটা আমি হিসেবে ধরে নিলাম প্রোপিন, বা যে কোনো হইতে পারে। তো মেন কনসেপ্টটা কি? এখানে যে নীতিটাকে আমরা খাটিয়ে এই জিনিসটাকে বলতেছি সেটার নাম হচ্ছে মার্কভ নিকভ নীতি। কি? মার্কভ নিকভ নীতি। এই মার্কভ নিকভ ল কি বলছে একটু আগে জানো? কোনো একটা অ্যালকিন যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, ডিরেক্ট হ্যালোজেন না, অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, তখন তারা 2 রকম প্রোডাক্ট দিতে পারে। কয় রকম? 2 রকম। এই যে আমি একটা যৌগ লিখলাম CH3 CH ডাবল বন্ড CH2, এটা কি তুমি চোখ বন্ধ করে বলবা এটা এক ভাইয়া একটা অ্যালকিন, তাই না? এ যখন একটা অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করবে, সে 2 রকম প্রোডাক্ট দিবে। কয় রকম? 2 রকম। এটাই হলো ভাই আমাদের মার্কভ নিকভ নীতি। এখন একটা জিনিস মাথায় রাখো, মার্কভ নিকভ নীতিটা হচ্ছে চামচা টাইপ নীতির মতো। কেমন? যে যে বড় লোক তাকে বেশি দিবে, যে গরিব তাকে অত্যাচারিত করবে, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়ার মতো। তাহলে কি হবে? এই হাইড্রোজেন ব্রোমাইড, এই যে ডাবল বন্ড আছে, কি হবে? প্রথমে ডাবল বন্ডনটা ভেঙে যাবে। যখন ডাবল বন্ড ভাঙবে, হাইড্রোজেন ব্রোমাইডটা আসলে এরকম হাইড্রোজেন ব্রোমাইড এভাবে আছে, তাই না? এই হাইড্রোজেন এক জায়গায় যাবে, ডাবল বন্ড যখন ভেঙে যাবে তখন এখানে একটা হাইড্রোজেন একটা বন্ধন ফাঁকা হবে, এখানে একটা বন্ধন ফাঁকা হবে। হ্যাঁ, হাইড্রোজেন হয় এখানে যাবে, না হলে এখানে যাবে। 2 রকম শর্ত হইতে পারে, কারণ আমরা সবাই জানি যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড সংযোজন বিক্রিয়া দেয়।
ডাবল বন্ডনটা ভাঙলো, দুইটা হাত ফাঁকা হলো, এর একটা হাইড্রোজেনের একটা যাবে এখানে অথবা এখানে, আরেকটা যাবে তার উল্টাতে, তাই না? এখন আমি বলছি মার্কভ নিকোভ নীতি হলো তেলা মাথায় তেল দেওয়া, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি আছে মার্কভ নিকোভ নীতি অনুসারে সেখানেই হাইড্রোজেন যাবে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এইখানে আমাদের হাইড্রোজেন আছে দুইটা, এখানে হাইড্রোজেন আছে একটা, তাহলে এই হাইড্রোজেনটা বেশি কোথায় যাবে? এখানে। তাহলে ব্রোমিনটা কোথায় যাবে? এইখানে। তাহলে আমার সবচেয়ে বেশি প্রোডাক্ট যেটা পাবো, অর্থাৎ হাইড্রোজেন যদি এখানে যায় তাহলে হাইড্রোজেন তিনটা হয়ে যাবে, এই পাশে তিনটা, এই পাশেও তিনটা। ব্রোমিনটা কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। আরেকটা পসিবিলিটি আছে, হাইড্রোজেন এখানেও যাইতে পারতো কিন্তু অনেক কম যাবে, তখন যদি যাইতো তাহলে কি হইতো? তুমি এখানে হাইড্রোজেন যুক্ত করে দাও আর এখানে ব্রোমিন যুক্ত করে দাও। ওকে, ঠিক আছে। তাহলে কি হয়তো, এইখানে একটু মাথায় রাখো, এই জিনিসটা বেশি তৈরি হবে, কারণ আমরা বলছি তেলা মাথায় তেল দেওয়া, হাইড্রোজেন যেখানে বেশি সেখানেই গেছে, তাহলে এটা 90% তৈরি হবে। আর উল্টা এই যে এটা তৈরি হবে বাকি 10%। ওকে, এখন তুমি যখন মার্কভ নিকোভ নীতি শিখছো তাহলে তার বিপরীত নীতিটাও জানা উচিত না ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা বিপরীত নীতিটাও দেখি। সরি, কি হলো? আচ্ছা, আচ্ছা আমরা জাস্ট লিখি, দেখো বিপরীত মার্কভ নিকোভ নীতিটা কি হবে লিখি। দেখো বিপরীত মার্কভ নিকোভ নীতির একটা নাম আছে, সেই নামটাকে বলি খারাস মতবাদ। কি বলে? খারাস ল। খারাস ল ইজ নাথিং বাট, তিনি কি বললো জানো, যে তুমি যদি এই হাইড্রোজেন হ্যালাইডের সাথে জৈব পারঅক্সাইড দিয়ে দাও তাহলে এই নীতিটা উল্টাই যাবে। তখন কি হবে বলো তো? তখন আমি এই যে CH3 CH ডাবল বন্ড CH2 ছিল, এটার সাথে যখন হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া করতেছো, করে তুমি যদি জৈব পারঅক্সাইড আরও OR দিয়ে দাও, তখন যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা উল্টাই যাবে। অর্থাৎ এই যে এখানে কম উৎপন্ন হয়েছিল এটাই এখানে বেশি উৎপন্ন হবে, অর্থাৎ CH3 CH উপরে হাইড্রোজেন CH2Br বেশি হবে, আর CH3 CHBr CH3 এটা কম হবে। কতটুকু কম হবে? দেখো কত বৈষম্য, এটা 99% তৈরি হবে, এবার এটা মাত্র 1% তৈরি হবে। এটাই হলো ভাইয়া অ্যান্টি মার্কভ নিকোভ নীতি অথবা খারাস ল। ওকে, তো এইটুকু যদি তুমি জানো তোমার অনেকগুলো MCQ কিন্তু ভাইয়া হয়ে গেছে। তো দেখো ভাইয়া আমি জাস্ট মিলাই দেই, খেয়াল করো কি বলছে। এই যে এটা ভাইয়া অ্যালকিন, এটার সাথে হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করছো, জৈব পারঅক্সাইড দাও নাই, তাহলে এই যৌগটার নাম কি হবে? সবচেয়ে বেশি যেটা তৈরি হবে সেটাই আমরা লিখবো। আর আমি আগেই বলছি যদি 2 নাম্বার কার্বন, তাহলে সবচেয়ে বেশি কোনটা তৈরি হয়েছে? দেখো সবচেয়ে বেশি তৈরি হয়েছে এইটা। এটার নাম কি বলো তো? এটার নাম কি হবে? এটার নাম কি হবে বলো? এই যে এক পার থেকে নামকরণ শুরু করো। তাহলে 2 নাম্বার কার্বনের ব্রোমিন আছে, তাহলে 2 ব্রোমো 1 2 3 প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন, তাহলে এটার নাম কি হবে? 2 ব্রোমো প্রোপেন হবে। হয়ে গেছে না ভাই? সম্পূর্ণ ক্লিয়ার না? পরের প্রশ্নে আসি। দেখো 14 নম্বর প্রশ্ন, একটা যৌগ বিক্রিয়া করছে, বিক্রিয়া করে বি যৌগটার নাম কি হবে সেটা জিজ্ঞেস করছে। এখন খেয়াল করো তো, যে বিক্রিয়াটা করছে, যে যৌগ বিক্রিয়া করছে তার একটা প্রান্ত অ্যালকাইল মূলক, আরেকটা প্রান্ত হলো হ্যালাইড মূলক, মানে হলো হ্যালোজেন আছে, তাহলে এটাকে আমরা ওভারঅল কি বলতে পারি? অ্যালকাইল হ্যালাইড বলতে পারি। ওকে, অ্যালকাইল হ্যালাইড। এই যে অ্যালকাইল হ্যালাইড, বা আমি এটাকে একটু সিম্পলি লিখি, খেয়াল করো অ্যালকাইল হ্যালাইডকে আমরা এভাবে লিখতে পারি না, RX। এই অ্যালকাইল হ্যালাইড যদি কোনো একটা অ্যাসিডের ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে সে দুই রকম উৎপাদ দিতে পারে, ওকে, অ্যালকাইল হ্যালাইড ক্ষারের সাথে বিক্রিয়া করলো, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কোন কন্ডিশনে আছে তার উপর ডিপেন্ড করবে। সে যদি অ্যাকুয়াস বা জলীয় অবস্থায় থাকে তাহলে এখান থেকে যেটা তৈরি হবে সেটা হবে অ্যালকোহল। কি তৈরি হবে ভাইয়া? অ্যালকোহল। আর সে যদি অ্যালকোহলিক কন্ডিশনেই থাকে তাহলে সে তৈরি করবে অ্যালকিন। কি তৈরি করবে? অ্যালকিন, অর্থাৎ R ডাবল বন্ড R। ওকে, বুঝতে পারছো কি বললাম? যে অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করুক, অ্যাকুয়াস সলিউশনে বিক্রিয়া করলে অ্যালকোহল তৈরি করবে, আর অ্যালকোহলিক কন্ডিশনে বিক্রিয়া করলে অ্যালকিন তৈরি করবে। তাহলে ভাইয়া দেখো তো, এই যে একটা যৌগ, এটা অ্যালকাইল হ্যালাইড, এ একটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে কোন কন্ডিশনে? অ্যালকোহলিক কন্ডিশনে, তাহলে এটার সাথে মিলছে না? তাহলে কি হবে বলো তো? যে যৌগটা তৈরি হবে সেটা একটা অ্যালকিন হবে। অ্যালকিনের নামের শেষে কি থাকে? ইন থাকে, প্রোপিন। দেখো তো, প্রোপানল অ্যালকোহল, প্রোপেন
অ্যালকেন, প্রোপানেল অ্যালডিহাইড, তাহলে এগুলো কিন্তু একটাও হবে না। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে আসে, দেখো কি বলছে, মিথাইল কার্বিনল এর সংকেত কোনটা? বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন ভাইয়া। চলো আমরা এইটার একটু আদি গন্ত নগ্ন যা যা আছে সবগুলা জিনিস দেখে ফেলি, ওকে? তারপরে আমি হচ্ছে হলো, বুঝলাম না কি সমস্যা হলো। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল নামকরণের তিনটা পদ্ধতি আছে, আধুনিক পদ্ধতি আছে, তার পাশেও আরেকটা পদ্ধতি হলো উদ্ভূত পদ্ধতি। কি পদ্ধতি? উদ্ভূত পদ্ধতি। এই উদ্ভূত পদ্ধতিতে যখন আমি নামকরণ করব তখন দুইভাবে করতে পারি। যতগুলা অ্যালকেন আছে তার নামগুলোকে আমরা স্বাভাবিকভাবে ধরে নিব মিথেন, তারপরে আমি তার সাথে অন্য কিছু অ্যাড করে আমি তৈরি করতে থাকবো। আর যতগুলা অ্যালকোহল আছে তার সাধারণ নামগুলোকে আমি ধরে নিব কার্বিনল। কি ধরে নিব? কার্বিনল ধরে নিয়ে আমি নামকরণ করতে থাকবো, ওকে? অ্যালকেন হলে মিথেন ধরে, অ্যালকোহল হলে কার্বিনল ধরে আমরা নামকরণ করব। এখন এই যে অ্যালকোহল, তাকে কার্বিনল ধরতেছি, কার্বিনলের সংকেত কি ভাইয়া? COH, এবং তার তিনটা হাত ফাঁকা থাকবে। সে হাতে হাইড্রোজেন যুক্ত হইতে পারে, অন্য একটা অ্যালকাইল মূলক যুক্ত হইতে পারে, ওকে? আর মিথেনের সাধারণ সংকেত কি? C, এবং তার চারটা হাত ফাঁকা। এই চারটা হাতে হাইড্রোজেনও যুক্ত হইতে পারে, অন্য কিছু যুক্ত হইতে পারে। এখন খেয়াল করো তো, আমি একটা যৌগ লিখলাম র্যান্ডমলি CH3, এইটাকে আমি এইভাবে কিভাবে নামকরণ করতে পারি? আমি আগেই বলছি অ্যালকেনের যেহেতু সিঙ্গেল বন্ড, তাহলে অ্যালকেনের সাধারণ নামকরণে আমাকে উদ্ভূততে মিথেন রাখাই লাগবে। তাহলে খেয়াল করো তো, এই জিনিসটা এখানে আছে কি হিসেবে আছে, আমি যদি একটু ভেঙে লিখি CH3, খেয়াল করো এই যে এইভাবে আছে, তাই না? তাহলে এই যে এতটুকু পোর্শনে আমার এটা, আর এই পোর্শনটা হচ্ছে এটা। তাহলে এখানে একটা অ্যালকাইল মূলক আছে এবং তার সাথে CH3 আছে। তাহলে এই জিনিসটা হলো আমাদের মিথেন, আর এটা হলো আমাদের আরেকটা কম্পাউন্ড, অ্যালকাইল কম্পাউন্ড। তাহলে আমরা নামকরণ কিভাবে করব? মিথেন কি যুক্ত আছে? আরেকটা মিথেন যুক্ত আছে, তাহলে মিথাইল মিথেন। বুঝতে পারছো? এইভাবে করবা। আবার যদি তুমি খেয়াল করো, আমি আরেকটা লিখি, যদি আমি এভাবে লিখতাম CH, মানে সিম্পলি বলো, কি সমস্যা হলো এখানে? আচ্ছা খেয়াল করো যে আমি কি করলাম, CH দিলাম, বাকি তিনটা হাতে আমি অ্যালকাইল মূলক দিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? টারশিয়ারি মিথেন হয়ে গেল। তাহলে এখানে যদি তুমি একটা মিথেন দাও, এখানে আরেকটা মিথেন দাও, এখানে যদি আরেকটা মিথেন দাও, তাহলে কি হয়ে যাবে? ট্রাই মিথাইল মিথেন হয়ে যাবে। এটাই হলো উদ্ভূত নামকরণ পদ্ধতি। বুঝতে পারছো? দুইটা দাও তাহলে ডাইমিথাইল মিথেন হয়ে যাবে, শেষ। এখন আসো কার্বিনলের মাধ্যমে নামকরণ। এটাও তুমি কিভাবে করবে ভাইয়া? এটাকে তুমি এভাবে করো যে তুমি সি, আচ্ছা ও হিসেবে এখানে আসলে COH আছে, এখন কি করলা, বাকি দুইটা হাতে হাইড্রোজেন দিয়ে দিলা এবং এই হাতে কি করলা, একটা মিথেন দিয়ে দিলা। তাহলে কি হয়ে গেল? এটা কি কার্বিনল, এখানে একটা মিথেন যুক্ত করে দিলা, তাহলে এটার নাম মিথাইল কার্বিনল। এখানে মিথেনের জায়গায় ইথেন যুক্ত করে দাও, তাহলে এটার নাম হবে ইথাইল কার্বিনল। এখানে যদি প্রোপেন দাও, প্রোপাইল কার্বিনল। আবার যদি এখানে আরেকটা মিথাইল দিতা, তাহলে কি হইতো? ডাই মিথাইল কার্বিনল। এখানে যদি আরেকটা মিথাইল দিতে ভাইয়া, তাহলে কি হইতো? ট্রাই মিথাইল কার্বিনল। এখান থেকে আমরা ডিগ্রিও হিসাব করতে পারি, জয়টা অ্যালকাইল মূলক থাকবে তত ডিগ্রি হবে। তো এটা আমরা এখন থেকে শিখবো না, একটু পরে শিখবো। তো এই যে দুটো ওয়ে, এটাই হচ্ছে এদের নামকরণের প্রসেস, বুঝছো? তো আমরা এখন দেখি কি প্রশ্ন করছে আমাদেরকে। কত নম্বর? 15 নম্বর। মিথাইল কার্বিনলের সংকেত কোনটা? দেখো তো ভাইয়া, কার্বিনল তার মানে কি COH থাকবে ফার্স্ট অফ অল। এখন মিথাইল কার্বিনল তার মানে এই তিনটা হাতের একটা হাতে মিথাইল মূলক যুক্ত হয়েছে, আর বাকি দুইটা ফাঁকা আছে, সেখানে কি দিয়ে দিবা? হাইড্রোজেন দিয়ে দিবা। তাহলে এটাকে একটু ভদ্রভাবে লেখো CH3 CH2OH। খেয়াল করো তো, এটার এটা সেম না? এই তো হয়ে গেছে, পোশাক পরাই দিছো, হয়ে গেছে আনসার। খেয়াল করছো? এত সহজ জিনিস। আসো একটু বুঝে করলে হবে। আচ্ছা বাকিগুলা কি হবে? এটার নাম কি? আচ্ছা এটার নাম কিন্তু ভাই খালি কার্বিনল, কারণ দেখো এখানে সব হাতে তুমি হাইড্রোজেন যুক্ত করে দিয়েছো, কোনো অ্যালকাইল মূলক নেই। এটার নাম তুমি এখান থেকে সহজে পাবা না। এইটার নাম দেখো তো ভাইয়া, এটা আমি শিখাইছি না? এই দেখো, এটা কার্বিনল, এর তিন হাতে তিনটা অ্যালকাইল মূলক আছে, এই যে তিন হাতে তিনটা অ্যালকাইল মূলক আছে। তাহলে এটার নাম কি? ট্রাই মিথাইল কার্বিনল। খেয়াল করছো? ট্রাই মিথাইল কার্বিনল। ওকে আসো পরের প্রশ্নে চলে আসি।
একটু ফার্স্ট আগে একটু নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়, দেখো এটা অ্যারোমেটিক যৌগ, এটা অ্যারোমেটিক যৌগ, এটাও অ্যারোমেটিক যৌগ, কিন্তু এখানে কোনো ডাবল বন্ধন নাই সঞ্চয়নশীল, তাহলে এটা অ্যারোমেটিক যৌগ নয়। ওকে, 17 নম্বর প্রশ্ন, এই যৌগটার আইইউপ্যাক নামকরণ কি? খেয়াল করো, আমরা কি শিখলাম যে নামকরণ করার সময় আমরা দেখব কি যে যেই দিক দিয়ে গেলে কার্যকরী মূলকটা মানে সবার আগে হয় সেই দিক দিয়ে আমরা নামকরণ করব। এখন খেয়াল করো তো, এখানে ডাবল বন্ধ আছে, এখানে অ্যালকোহল মূলকও আছে। যদি দুইটা জিনিসই থাকে, একটা যৌগে একাধিক কার্যকর মূলক থাকে, তখন যেটা মোর পাওয়ারফুল সেটাকে দিক দিয়ে আমাদেরকে কল্পনা করতে হয়, সেটাকে কার্যকরী মূলক ধরে অপরটাকে প্রতিস্থাপক ধরা হয়। তাহলে এইখানে আছে অ্যালকোহল আর ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। আমরা সবাই জানি যে অ্যালকোহলের কার্যকরী শক্তি কার্বন কার্বন ডাবল বন্ডের থেকে বেশি। তাহলে আমরা নামকরণটা কোন দিক দিয়ে করব? যে দিক দিয়ে অ্যালকোহল কাছে আছে, তাহলে এখানে এইটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। ওকে, এখন এটাকে যদি আমি একটু পোশাক পরাই সুন্দরভাবে লিখি তাহলে কেমন হবে বলো তো? CH2OH, তারপরে এই যে কার্বন ডাবল বন্ড কার্বন, এর একটা হাতে মিথাইল মূলক আছে, তাহলে উপরে মিথাইল মূলক দিয়ে দাও, আর এখানে আছে হলো CH2, তাই না? আচ্ছা, তাহলে এখন খেয়াল করতে, এটা 1, এটা 2, এটা 3। এখন খেয়াল করো 2 নাম্বার কার্বনে তুমি একটা মিথাইল মূলকও পাচ্ছ, একটা ডাবল বন্ডও পাচ্ছ, তাই না? তাহলে ডাবল বন্ড এখানে প্রতিস্থাপক, মিথাইল মূলকও প্রতিস্থাপক, তাহলে ডাবল বন্ড প্রতিস্থাপক, মিথাইল মূলকও প্রতিস্থাপক। ডাবল বন্ড থাকার কারণে এটা অ্যালকিন হয়ে গেছে। অ্যালকিন মানে হচ্ছে ভাইয়া কি বলো? প্রোপিন। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করো, ডাবল বন্ড কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে আছে। তাহলে এই যে এই দুইটার নাম তো আগেই বাদ হয়ে যাচ্ছে, এখানে ডাবল বন্ডের কোনো চিহ্নই নাই, এটা বাদ। এখন বাকি দুটো আছে, এগুলোর ভিতর থেকে আমাকে বার করতে হবে, তাই না? এখন খেয়াল করো তো, এই দুইটা নামের ভিতরে পার্থক্য কোন জায়গায়? এইখানে আর এইখানে, তাই না? এই দুইটা জায়গায় খেয়াল করো, এই যে তোমার মিথাইল মূলকটা যুক্ত হইলো, এটা কয় নাম্বার কার্বনের সাথে? 2 নাম্বার না? তাহলে এটা সঠিক আছে, এটা ভুল। আবার খেয়াল করো, যেটা কার্যকরী মূলক সেটা কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। তাহলে কার্যকরী মূলকটা অ্যালকোহল, অ্যালকোহলকে বলে অল, তাহলে 1 নাম্বার কার্বনে আছে, এটা কয় নাম্বারে দিছে? 3 নাম্বার, তাহলে এটাও কিন্তু ভুল, তাই না? তাহলে আমাদের এটাই হবে সঠিক অ্যান্সার। আমরা কি করব? আমরা নামকরণ করার সময় যেই পার দিয়ে গেলে কার্যকরী মূলক কাছে হয় সেটা দিয়ে শুরু করব। আমি খেয়াল করলাম যে অ্যালকোহলও আছে, ডাবল বন্ডও আছে, তাহলে কি হবে? দুইটা থাকলে যেটা বেশি শক্তিশালী সেটাই আমার কার্যকরী মূলক, আমি সেই পার থেকে নামকরণ করব। তুমি জাস্ট কার্বনের নামটা বসাও বা শাখা শিকলগুলোকে উপরে বা নিচে লেখো, দেখবা ইজি। ওকে, এইভাবে তুমি দেখলেই তুমি বার করতে পারবা। আসো পরের প্রশ্নে আসি, দেখো কি বলছে। আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা খেয়াল করো, একটা যৌগ দিয়েছে, যৌগটির আইইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করতে বলছে। আচ্ছা, না এটা না। আচ্ছা ওকে, আমি মনে হয় এগুলো পড়াই ফেলছি। হ্যাঁ ওকে, এই যে এটা তো দেখলাম আমরা 17 নাম্বারটা। 18তে চলে আসো। 18 নম্বর যৌগটা দেখো, খুব মজার একটা যৌগ। কেন মজার যৌগ দেখো তো, এর এই পাশে দেখো একটা অ্যালকাইল মূলক আছে, এর এই পাশে দেখো আরেকটা অ্যালকাইল মূলক আছে, মাঝখানে দেখো COO একটা যৌগ আছে। এই জিনিসটার নাম কি জানো? এটাকে বলা হয় প্রোপানয়েড। তো আমি এই জিনিসে এই রিলেটেড যেই ব্যাপারটা আছে সেটাকে আগে তোমাদেরকে একটু বলি, তাহলে তোমাদের জন্য পড়াটা ইজি হবে। সেটা হচ্ছে অ্যাসিড আর অ্যালকোহল এরা যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন কি হয় জানো? অ্যালকোহল। অ্যাসিডকে আমরা ধরলাম R1COOH আর অ্যালকোহলকে ধরলাম R2OH। ওকে, এটা অ্যাসিড আর অ্যালকোহল, এরা যদি পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন যেটা পরিণত হবে সেটা একটু ভালো করে বোঝো। দেখো আমি একটু ভাঙে লিখি, R1COOH আর প্লাস R2OH। ওকে, তো কি হয়, এখানকার এখানকার এইচ আর এখানকার ওইচ এরা পরস্পর বের হয়ে যায়, বা এভাবে বলতে পারো যে এখানকার এইচ আর এখানকার ওইচ বেরিয়ে যায়। তাহলে যদি বের হয়ে যায়, এ বের হয়ে যাচ্ছে হাইড্রোজেন, এখান থেকে বের হয়ে যাচ্ছে ওইচ, তাহলে এরা দুটা মিলে কি করবে? সুখী সংসার পানিতে পরিণত হবে। বাকি থাকবে কি বলতো? বাকি থাকবে হলো ভাইয়া আমাদের R1C+O এখানকার ও আর এখান থেকে R2, এইটাতে তৈরি হলো অ্যাসিড অ্যালকোহলের বিক্রিয়ায় এমন কিছু তৈরি হলো। এখন বলো তো ভাইয়া, এই জিনিসটা R1টা কি?
অ্যাসিডের R1 না, অ্যাসিডের অ্যালকোহল না, মানে অ্যাসিডের অ্যালকাইল মূলক না। আর এই R2টা কি, R2টা অ্যালকোহলের জন্য না, অ্যালকোহলের অ্যালকাইল মূলক না, অ্যালকোহল থেকে আসছে না। তার মানে এই পোর্শন পুরাটুকুই ভাইয়া কিন্তু অ্যাসিডের, জাস্ট এতটুকু এসে যুক্ত হলো। এই জিনিসটার নামই হলো ভাইয়া প্রোপানয়েড বা অ্যালকানয়েড, নম্রানে আমরা বলবো অ্যালকানয়েড বলা হয়ে থাকে এটাকে। ওকে, তাহলে কি সংকেত কি, R1 R2 মাঝখানে COO এটা থাকবে। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, এখন আমরা খালি দেখি এখানে কি বলছে। এই দেখো এটার সাথে ওই আগের জিনিসটা মিলছে, তাহলে এটার কি নাম হইতে পারে, এটার এই পোর্শনটা অ্যাসিডের, এই পোর্শনটা হলো অ্যালকোহলের। তাহলে এখানে একটা অ্যালকোহলের পোর্শন আছে যার কার্বন সংখ্যা কয়টা দেখো তো, একটা দুইটা, তাহলে 2 কার্বনের অ্যালকোহলকে কি বলে, ইথাইল বলে। এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে নাই, তার মানে এটা আগে ভুল, আমি একটা অপশন বাদ দিতে পারলাম। পরেরটা দেখো, 1 কার্বন 2 কার্বন 3 কার্বনের একটা অ্যাসিড, কয় কার্বনের অ্যাসিড, 1 2 3, তাহলে 3 কার্বনের অ্যাসিড যদি হয় তাকে কি বলবা, প্রোপানয়িক অ্যাসিড। তাহলে কি হবে ভাইয়া, প্রোপানয়েড হয়ে যাবে, কারণ এটা একটা অ্যালকানয়েড। তাহলে লাস্টে কি হবে, অ্যাট আসবে। তাহলে ইথাইলটা হচ্ছে অ্যাসিডের পোর্শন, প্রোপানলটা হলো ভাইয়া, ইথাইলটা অ্যালকোহলের পোর্শন, প্রোপানলটা ভাইয়া অ্যাসিডের পোর্শন, দুইটার সাথে অ্যাড যুক্ত করে দিছি, হয়ে গেছে। তাহলে ইনার কোডটা বুঝতে পারছো, অ্যাসিড অ্যালকোহলের বিক্রিয়ায় পানি প্লাস অ্যালকানয়েড তৈরি হয়। তাহলে অ্যালকানয়েডের নামের সাথে অ্যাড থাকে, এর একটা পোর্শন থাকে অ্যাসিডের, একটা পোর্শন থাকে আমাদের অ্যালকোহলের। অ্যালকোহলেরটাকে আমরা আগে লিখি, অ্যাসিডের পোর্শনটাকে আমরা পরে লিখি, বাস আমাদের নামকরণ হয়ে গেল। আসো তাহলে আমরা এটাকে সলভ করলাম। পরের প্রশ্নে আসি, কি বলছে দেখো, অ্যানিলিনে সিগমা বন্ধনের সংখ্যা কয়টি। অ্যানিলিনের সংকেত কি আগে দেখো, আমি এখানে লিখি, এটা হলো ভাই অ্যানিলিন, তাই না। এখানে সিগমা বন্ধন কয়টা থাকবে, এই যে এটা হলো অ্যানিলিন, এই যে হয়ে গেছে। পুরো হয় নাই কিন্তু, কেন হয় নাই দেখো, এই যে এখানে আমাদের আরো সিঙ্গেল বন্ড আছে যেখানে হাইড্রোজেন যুক্ত আছে। আচ্ছা আমি হচ্ছে এটাকে পুরাপুরি তোমাদেরকে ভালো করে দেখাই দেই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, হাজাইনাগের বইয়ে একটু ভুলও আছে। আচ্ছা খেয়াল করো, অ্যানিলিন হলে এটা ভাইয়া কি, এটা, এর এটাকে আমাকে একটু ভাঙে দেখাইতে হবে। ভাঙে কিভাবে দেখাবো, কার্বন 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 সরবুজ হয়ে গেছে, একটা করে আমাদের ডাবল বন্ড থাকবে, এখানে আমাদের নাইট্রোজেন এভাবে যুক্ত আছে, তাই না। এখন বাকি হাতগুলাতে কি হবে, হাইড্রোজেন এসে যুক্ত হবে, খেয়াল করো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে এখানে খেয়াল করো তো ডাবল বন্ড কয়টা আছে, গুণত, একটা দুইটা তিনটা, তাহলে ডাবল বন্ডকে বলি পাই বন্ধন, কয়টা আছে, তিনটা। এখন আমরা সিগমা বন্ধনকে একটু গুনি, দেখো কয়টা আছে, একটা দুইটা তিনটা 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে পাই বন্ধনের জায়গায় এখন সিগমা বন্ধন কয়টা হচ্ছে, 14টি। বুঝতে পারছো, এই হলো সিগমা বন্ধন। তাহলে টোটাল বন্ধন কয়টা, 17টা। আলাদাভাবে বলো পাই কয়টা, 3টা, সিগমা কয়টা, 14টা, হয়ে গেছে। দেখছো ভাইয়া, সব বুঝতে পারছো তো। এখন দেখো কি বলছে প্রশ্নে, কি বলছে দেখো, যে সিগমা বন্ধন কয়টা আছে, ভুল দেওয়া আছে ভাইয়া, 14টা হবে সঠিক অ্যান্সার। অ্যানিলিনের দেখাই দিলাম না প্রমাণ সহ, তোমরা সঠিকটা দেখাবা। পরের প্রশ্নে আসো, নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য। ভাইয়া সমগোত্রীয় শ্রেণী একই হওয়ার শর্ত কি জানো, যে তাদের ভিতরে একটা করে কার্বন সংখ্যা বাড়তে থাকবে, এই একটা শর্ত। দ্বিতীয় হলো তাদের একটা সাধারণ কার্যকরী মূলক থাকবে, সাপোজ CnH2 এটা কার সংকেত, অ্যালকেনের সংকেত, একটা সাধারণ সংকেত থাকতে হবে। তো এই শর্তগুলো যদি মানে তাহলে আমরা তাকে বলি সমগোত্রীয়। এখন খেয়াল করো তো, ইথেন আর মিথেন এরা দুটো হচ্ছে অ্যালকেন, কিন্তু প্রোপিন কিন্তু অ্যালকিন, তাহলে কিন্তু তারা সমগোত্রীয় হলো না, কারণ এরা একটা হলো অ্যালকেন সিরিজের, একটা হলো অ্যালকিন সিরিজের, তাহলে এটা বাদ। পরের তাতে আসো, ইথিন প্রোপিন দুইটা অ্যালকিন, কিন্তু বিউটেন তো ভাইয়া অ্যালকেন, তাহলে এটাও বাদ। এখানে খেয়াল করো, 1 হেক্সেন 2 হেক্সিন 3 হেক্সিন, দারুণ জিনিস, এখানে কিন্তু একটাতেও কার্বন সংখ্যা চেঞ্জ হয় নাই, কিন্তু প্রথম শর্তেই ছিল আমাদের কার্বন সংখ্যা বাড়তে হবে, তাহলে এটাও হবে না, একটাই বাকি থাকে। খেয়াল করো, ইথেন প্রোপেন বিউটেন চারটিনও তাই কি অ্যালকেনের সমগোত্রীয়, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ইথেনে কার্বন 2, এখানে কার্বন 3, এখানে কার্বন 4। ওকে, আসো পরের প্রশ্ন। 21 নম্বর কোয়েশ্চেনটা খেয়াল করো, যে আমাদেরকে নামকরণ করতে বলছে আইইউপিএক পদ্ধতিতে। আবার দেখো সেম কথা, আমাদের এটা হলো কার্যকরী মূলক, তাহলে আমি এখান থেকে নামকরণ শুরু করবো, এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে।
এখন দেখো তো শাখামূলক এখানে আছে, আমি এটাকে এখানে লিখি CH3, এটাকে কেটে দাও, আর এটাকে আমি এখানে লিখলাম OH। তাহলে খেয়াল করো তো হাইড্রোক্সিল 3 নম্বরে আছে, মিথাইল মূলকটা 2 নম্বরে আছে। শাখামূলক যদি একাধিক থাকে, মাইন্ড ইট, শাখামূলক যদি একাধিক থাকে অ্যালফাবেটিক ক্রম অনুসারে যার অ্যালফাবেটিক অর্ডার আগে তাকে আগে লিখতে হবে। হাইড্রোক্সিলকে আমরা বলি এইচও দিয়ে শুরু করি হাইড্রোক্সিল, আর মিথাইল মূলকে শুরু করি M দিয়ে। তাহলে এইচটা আগে, তাহলে আমরা দেখো তো সবগুলোতে এইচ আগে আছে। এইচ কয় নম্বরে আছে? 3 নম্বরে। দেখো এইটাতে 3 নম্বরে নাই, তার মানে এটা ভুল, এই তিনটার ভিতরে কিছু হবে। আর মিথাইলটা কয় নম্বরে আছে? 2 নম্বরে। দেখো এখানে মিথাইল 3 নম্বরে দিয়ে রাখছে, তাহলে এটাও ভুল, আমি 50-50 করে ফেলছি। এখন খেয়াল করো এটা একটা অ্যালডিহাইড, তাহলে কি হবে? কয় কার্বনের? 4 কার্বনের। 4 কার্বনের এটা কি বলে ভাইয়া? বিউটানের। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্নে আসি, কি বলছে দেখো 22 নম্বর পড়ছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? 2 ডিগ্রি অ্যালকোহল, দেখো দেখাই দিই। অ্যালকোহল 3 রকম হইতে পারে ভাইয়া। এই যে এটা হলো ভাইয়া অ্যালকোহল, তাই না? এই অ্যালকোহলে আমরা এইভাবে যদি প্রকাশ করি, এটাও অ্যালকোহল, এটা 3টা হাত আছে ফাঁকা, এর 3টা হাতের একটা হাতে যদি অ্যালকাইল মূলক, বাকি হাতগুলো হাইড্রোজেন মূলক থাকে, তাহলে এটা হলো ভাই 1 ডিগ্রি অ্যালকোহল। যদি এই 3টা হাতের ভিতরে 2টা হাতে অ্যালকাইল মূলক থাকে, বাকি আরেকটা হাত হাইড্রোজেন থাকে, তাহলে এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। আর 3টা হাতে যদি অ্যালকাইল মূলক থাকে ভাইয়া, তখন তাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছো? তাহলে এক অ্যালকাইল মূলক দেখবা, হাইড্রোজেনটা আমাদের অগ্রাহ্যের বিষয় এখানে, এটাই। তো এখন দেখি ভাইয়া কি বলছে এখানে প্রশ্নে, দেখো বলছে হলো 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে কি 2টা হাত ফাঁকা থাকবে অ্যালকাইল মূলকের জন্য। এখানে খেয়াল করো 1টা 2টা 3টা হাত ফাঁকা, তাহলে এটা হবে না, এটা তো অবশ্যই হবে না, দেখেই বুঝতে পারছো এটা 1 ডিগ্রি অ্যালকোহল। আবার এটা নিয়ে খেয়াল করো, এখানে একটা হাতই ফাঁকা আছে, তাহলে এটাও কিন্তু ভাই 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু এখানে দেখো এই একটা হাত ফাঁকা, এই একটা হাত ফাঁকা, আর এক হাতে হাইড্রোজেন আছে, তাহলে কি এটা হলো ভাই 2 ডিগ্রি অ্যালকোহল। সিম্পল। পরের প্রশ্নে আসি, দেখো 23 নম্বর প্রশ্নে বলছে নিচের কোনটি অ্যালকিনের সাধারণ সংকেত? অ্যালকিন মানে কি? CnH2n, এটাই অ্যালকিন। এটা কি? অ্যালকাইল মূলক। এটা কি? CnH2n+2 অ্যালকেন। এটা কি? CnH2n-2 অ্যালকাইন। তো আমরা সবগুলোই দেখে নিলাম, এটা আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন 24, CH3CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধন কত? তুমি যদি স্ট্রাকচার লিখতে পারো তোমার হয়ে যাবে অ্যান্সার। দেখো তো এটাকে আমি যদি একটু লিখি কেমন হবে? সি, তার 3টা হাতে 3টা হাইড্রোজেন আছে, তাই না? আর আরেকটা হাতে C ট্রিপল বন N আছে। খেয়াল করো তো ভাইয়া, এই যে ট্রিপল বন আছে, এর 2টা বন্ধন কি পাই বন্ধন না? তাহলে পাই কয়টা আছে? 2টা। আর আরেকটা আছে সেটা হলো সিঙ্গেল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 1 2 3 4 5। তাহলে আমাদের সিগমা বন্ধন আছে ভাইয়া 5টি। তাহলে কি হবে? 5 এবং 2 সিগমা এবং পাই বন্ধনের অনুপাত। ঠিক আছে না ভাইয়া? ওকে, পরের প্রশ্নে আসি, দেখো কি বলছে 25 নম্বর প্রশ্ন, ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সঠিক সংকেত কোনটা? এটা জানতে হলে অ্যানহাইড্রাইডের সংকেত তোমাকে জানতে হবে, তাহলে তুমি পারবা। তো আমি হচ্ছে জাস্ট বলে দেই তোমাদেরকে, এই যে মাঝখানে যদি একটা অক্সিজেন থাকে, তার দুই পাশে যদি অ্যালকাইল মূলক থাকে, তখন এটা হলো ইথারের সাধারণ সংকেত। কার? ইথারের। তাহলে এটা হবে ইথার। ওকে, ইথার। আচ্ছা, ঠিক আছে। যদি এমন জিনিস দেখো, এটা আসলে হয় নাই, যদি আগেই বলছিলাম C≡O আর এক হাতে অক্সিজেন থাকবে, এদিকে R1 এদিকে R2, তাহলে এটা কি ছিল? অ্যালকানয়েডের সংকেত ছিল, অ্যাসিড এবং অ্যালকোহল মিলে যেটা তৈরি হচ্ছিল। এবং এইখানে খেয়াল করো, আমি মনে রাখতাম কুও কুও দিয়ে, ক ক, C≡CO, এইটা যদি থাকে এবং এর দুই পাশে যদি 2টা অ্যালকাইল মূলক থাকে, তখন এটা হচ্ছে ভাইয়া অ্যাসিড অ্যানহাইড্রেটের সাধারণ সংকেত। কিসের? অ্যাসিড অ্যানহাইড্রেট। তাহলে একটা অক্সিজেন, তার দুই পাশে যদি অ্যালকাইল মূলক থাকে, তাহলে ইথারের সাধারণ সংকেত। যদি COO, তার দুই পাশে যদি 2টা অ্যালকাইল মূলক থাকে, তাহলে এটা হলো অ্যালকানয়েডের সাধারণ সংকেত। আর এমন যদি দেখো যে কক COO, তার দুই পাশে অ্যালকাইল মূলক আছে, তাহলে এটা অ্যানহাইড্রাইডের সাধারণ সংকেত। ওকে ভাইয়া, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? গ হবে আমাদের অ্যান্সার। জাস্ট মনে রাখো। ওকে, পরের প্রশ্নে আসে,
দেখো বলছে নিচের মূলক সমূহের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটা। আমরা ভাইয়া মূলকের অগ্রগণ্যতার ক্রম পড়ে ফেলছি। সেই অগ্রগণ্যতার ক্রমে সবার উপরে যেটা ছিল সেটা ছিল অ্যালডি অ্যাসিড। তো তোমরা এই সিরিজটাকে মাথায় রাখবা, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, 27 নম্বরে আসো, অ্যামাইডের কার্যকরী মূলক কোনটা। দেখো আমরা এখানে যতগুলো আছে সবগুলো একটু দেখে নিই। এই যে এনও না, NO2 এটা হলো নাইট্রো, এটা কি নাইট্রো। যদি ভাই NO2 না থাকে NO থাকতো তাহলে কি হইতো নাইট্রাসো, কি হইতো নাইট্রাসো, নাইট্রোসো। NH2 না ভাইয়া, এটার নাম হলো অ্যামিনো, কি অ্যামিনো। ওকে, যদি CHO দেখো তাহলে এটা হলো কি অ্যালডিহাইড, আর যদি CONH দেখো এটার নামই হলো ভাইয়া অ্যামাইড, এটার নাম কি অ্যামাইড। আর কি কি ভাইয়া আছে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভাইয়া আমরা বলতে পারি CN কার্টুন নেটওয়ার্ক, CN কার্টুন নেটওয়ার্ক। এটা কার সংকেত বলো তো, এটা হচ্ছে ভাইয়া আমাদের সায়ানাইডের সংকেত। এটা কিসের সংকেত, সায়ানাইড। আচ্ছা সায়ানাইড, অথবা এটার আরেকটা নাম হলো ভাইয়া নাইট্রাইল, নাইট্রাইল। ওকে, এরপরে আর কি ইম্পর্টেন্ট আছে, CN এর জায়গায় যদি NC লিখতাম তাহলে উল্টাই যাইতো, উল্টাই গেলে হয়ে যেত আইসোসায়ানাইড, কি হইতো আইসোসায়ানাইড। তারপরে আর কি ইম্পর্টেন্ট আছে ভাইয়া, CNO, এটার নাম কি, এটার নাম হচ্ছে ভাইয়া থায়োসায়ানেট। আর যদি আমি লিখতাম CNS তখন হয়ে যেত থায়োসায়ানেট। ওকে, তাহলে এইগুলো একটু মনে রাখো। NH2 হলো অ্যামিনো, NO2 হলো নাইট্রো, NO তে নাইট্রাসো, CONH2 তে অ্যামাইড, CN লিখলে কার্টুন নেটওয়ার্ক মানে সায়ানাইড অথবা নাইট্রাইল, উল্টাই দাও NC তাহলে আইসোসায়ানাইড, এরপরে CNO সায়ানেটো, আর যদি কি CNS তখন হয়ে যাবে ভাইয়া আইসোথায়োসায়ানেট। দিস ইজ দ্য অল দ্য ইম্পর্টেন্ট কার্যকরী মূলক। ওকে, তাহলে আমাদের সাথে অ্যামাইড, তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া, এটা হবে। আসো, আচ্ছা পরের প্রশ্নটাই দেখো। এই দেখো নাইট্রাইলের কার্যকরী মূলক চাইছে, কিসের চাইছে ভাইয়া, নাইট্রাইলের চাইছে। দেখো তো আমি নাইট্রাইলের কার্যকরী মূলক লিখছি না, নাইট্রাইলের কার্যকরী মূলক কি CN, এই দেখো ভাইয়া CN আমাদের অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখো, নাইট্রাসো এর কার্যকরী মূলক চাইছে, এই দেখো আমি নাইট্রাসো লিখে দিয়েছি, তাহলে কি হবে ভাইয়া NO হবে। তারপর এটা দেখো, আচ্ছা হয়ে গেছে আমাদের এই রিলেটেড কোশ্চেন। খেয়াল করো 30 নম্বর কোশ্চেনে কি বলছে, কোন যৌগটিতে পাই বন্ধন আছে। ভাইয়া রে ভাইয়া, এতক্ষণ ধরে এটাই তো পড়াচ্ছি তাই না, যে অ্যারোমেটিক যৌগ তাতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। দেখছো কি সহজ প্রশ্ন করছে, দেখার সাথে সাথে ঠাস ঠুস করে মানিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আসো 31 নম্বর প্রশ্নে বলছে প্রোপেনের সাধারণ সংকেত সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে। বিরাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেন জানো, এই যে বলছে না কোন ধরনের সমানতা প্রদর্শন করে, এটা জানতে হলে তোমাকে সমানতার আদিগন্ত নগ্ন সবকিছু জানতে হবে, তাহলে তোমার জন্য ইজি হবে। ওকে, আচ্ছা আমি তাহলে তোমাকে একটু, আচ্ছা কি যে সমস্যা হইলো, দেখ হয়ে গেছে, সলিউশন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমি। আসো দেখো এবার আমার বলছে হলো সমানুতা, তাহলে আমি সমানুতা রিলেটেড যা যা আছে সবগুলো আগে বলে নিই। দেখো ভাইয়া সমানুতা হলো দুই রকম সমানুতা, একটা হলো আলোক সমাণু বা জ্যামিতিক সমাণু, হ্যাঁ, আরেকটা হচ্ছে ভাইয়া আমরা বলি হচ্ছে এই যে আমরা যেগুলো শিখি সেটা হলো গাঠনিক সমাণু, গাঠনিক সমাণু। ওকে, তা আমি আগে হচ্ছে গাঠনিক সমাণুটা দেখবো, তারপরে হচ্ছে আলোক সমাণুতে আসবো বা অন্যান্য সমাণুতে আসবো। এই গাঠনিক সমাণু হচ্ছে 5টা, কয়টা আছে বলো তো 5টা। কম টাকা COMTC, এই সিতে হচ্ছে হলো ভাইয়া চেইন, এই ওতে হলো ভাইয়া অবস্থান, তারপরে এম এ হচ্ছে ভাইয়া মেটামারিজম, টিতে ভাইয়া টোটোমারিজম, আর কম টাকা কতে হচ্ছে ভাইয়া শিকল। এটা একটু মাথায় রাখো, শিকল অবশ্যই। তারপর এটা হলো আমরা মনে রাখবো হচ্ছে কার্যকরী মূলক, আরেকটা কেতে হলো কার্যকরী মূলক, কার্যকারী মূলক। ওকে, তাহলে আমরা হচ্ছে গাঠনিক যে সমাণু আছে 5টা শিখে পেলাম কম টাকা দিয়ে, সিতে চেইন, ওতে অবস্থান, এম এ মেটামারিজম, টিতে টোটোমারিজম, কেতে হলো কার্যকরী মূলক, এই 5টা আছে। ওকে, এখন আমরা জানি বিভিন্ন রকম হাইড্রোকার্বন যৌগ আছে, মৌল আছে, যৌগ আছে, এই যৌগগুলোর কোনটা কোন ধরনের সমাণু দিবে এটা আমাকে জানতে হবে। প্রথমেই আসো ভাইয়া মনে রাখবা যে কিটোন নামে একটা যৌগ পড়ছো, এই কিটোন সব ধরনের সমাণু দিবে, অর্থাৎ গাঠনিক যে 5টা সমাণু আছে 5টা সমাণুই কিটোন প্রদর্শন করে। এরপরে আসো ভাইয়া কিটোনের ছোট ভাইতে আসো
অ্যামিন। কি অ্যামিন? অ্যামিন কেবলমাত্র টি বাদে, বাকি সবের সাথে বাকি সব গাঠনিক সমতুল্যতা প্রদর্শন করবে। এরপরে আসো ভাইয়া, কিটোনের যমজ ভাই অ্যালডিহাইড। আমি এটা কিভাবে মনে রাখতাম জানো? কিটোন সব ধরনের সমন্বয় দিচ্ছে, অ্যালডিহাইড পারতেছে না, তাহলে অ্যালডিহাইডের জন্য লজ্জাকর না, এই জন্য মনে রাখতাম সি অ্যালডিহাইড। তাহলে সে সি এবং সি, এটাকে সিও বলতে পারো। তাহলে সে এই প্রথম সিতে চেন, পরের সিতে কার্যকরী মূলক, তাহলে অ্যালডিহাইড এই সি এবং এই সি সমানুপাত প্রদর্শন করবে। ওকে, এরপরে আসো, অ্যালডিহাইডের ছোট ভাই হলো গিয়ে অ্যালকোহল। কে? অ্যালকোহল। অ্যালকোহল কোন সমাণু দিবে? আমি মনে রাখতাম অ্যালকোহল হলো কক মুরগি খায়, তাহলে সে কক সমাণু দিবে, সি ও সি, সি ও সি। এরপরে আসো 5 নাম্বার, অ্যালকোহলের ছোট ভাই হলো কি হইতে পারে বলো তো? ইথার হবে। অ্যালকোহলের ছোট ভাই কি? ইথার। ইথার কে দিবে? ইথার দিবে এমসি। এমসি, এই যে এম, এই যে সি। ওকে, এরপরে আসো ভাইয়া, আমরা লাস্টে গিয়ে শিখবো হচ্ছে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকাইন। আমি কিন্তু অ্যালকিন বলি নাই, অ্যালকেন, অ্যালকাইন আর হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড। এরা হচ্ছে কোন কোন সমাণু দিবে? এরা ওসি সমাণু দিবে, ওতে অবস্থান, সিতে চেইন। ওকে, আর লাস্টে গিয়ে পড়বো ভাইয়া অ্যালকাইন। বাকি আছে একটাই না, অ্যালকিন। এই অ্যালকিন ভাইয়া জাস্ট ও সমাণু দিবে, ওতে কি? অবস্থান। ওকে, এগুলো হলো ভাইয়া আমাদের গাঠনিক সমাণু, আর এইগুলা হচ্ছে যৌগ, তারা কোন কোন সমাণু দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। এইভাবে যদি তুমি মনে রাখো, তোমার জন্য অনেক ইজি হবে মনে রাখা। এরপর দেখো ভাইয়া, আরেকটা আমি করে রাখছি এই পাশে, সেটা হলো জ্যামিতিক সমাণু। জ্যামিতিকের ভিতরে একটাই মনে রাখো ভাইয়া, সেটা হচ্ছে হলো সিস এবং ট্রান্স। এই সিস এবং ট্রান্স দেয় হচ্ছে যাদের ডাবল বন্ড আছে। কি আছে? যাদের ডাবল বন্ড আছে, অথবা যারা চাকরিক, তারা কি? চাকরিক। এই যে একটা চাকরিক যৌগ, সেটা দিবে। এই যে আরেকটা চাকরিক যৌগ, এরাও দিবে। ওকে, চাকরিক যৌগগুলো দেয়। তাহলে দেখো তো, অ্যালকিন ইজ এ ডাবল বন্ড, তাহলে অ্যালকিনে গাঠনিক সংকেত, গাঠনিক যে সমাণুটা আছে সেটা হিসেবে সে ওতে অবস্থান সমাণু। আর এই যে জ্যামিতিকের যে সিস ট্রান্স, এটাও তো ডাবল বন্ডে হচ্ছে, তার মানে এ অবস্থান সমাণুর সাথে সিস ট্রান্স সমাণু প্রদর্শন করে। ওকে, সিস ট্রান্স, তাহলে আমরা একটু মনে রাখবো এতটুকু। আমি অবস্থান সমাণুটা এখানে মেনলি বলছি, আমরা অবস্থান সমাণুটাকে সিওএম টিসি এটা দিয়ে মনে রাখবো। এখানে সি প্রথম চিতে চেন, পরের ওতে অবস্থান, এম এ ম্যাটামারিজম, টিতে টোটোমারিজম, আর পরের সিতে কার্যকরী মূলক। কোন কোন মৌল কোন কোন সমাণুটা দিচ্ছে, এটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি, দেখছো তো? এটা এসএস নিয়ে রাখতে পারো, এটা তোমাদেরকে কাজে দিবে। ওকে, আসো ভাইয়া, তাহলে আমাদের এমসিকিউ গুলাতে চলে আসি। কি বলছে দেখো, প্রোপেনের, আচ্ছা, প্রোপেন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে? খেয়াল করো তো, প্রোপেন কিটোন না, কিটোন সব ধরনের সমানতা দিতে পারে, কিন্তু কিটোন সবচেয়ে বেশি যে সমানতা দিবে, আচ্ছা আমি কি কিছু বাদ দিছি না, কিটোন সবচেয়ে বেশি, প্রোপেন বা কিটোন যে সবচেয়ে বেশি সমানতা প্রদর্শন করে সেটা হলো তার টোটোমারিজম। কিভাবে হচ্ছে আসো আমরা এটাকে একটু দেখে নিই, এখানে দেখতে পাবো। ওকে, কিভাবে দিচ্ছে দেখো, এই যে প্রোপেন না, প্রোপেন আমরা এভাবে লিখি CH3 সি ডাবল বন্ড CH3, এটা তো প্রোপেনের সংকেত, তাই না? এখন কি হয় খেয়াল করো তো, এখানে ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডের এই বন্ডটা যদি এখানে চলে আসে, তাহলে অক্সিজেনের একটা হাত ফাঁকা হচ্ছে না, আর এই একটা হাইড্রোজেন যদি এখানে চলে যায়, তাহলে অক্সিজেন ওই ফাঁকাকৃত হাতে এটাকে গ্রহণ করবে। তখনই তাদের ভিতরে যেটা হবে সেটাকে আমরা বলবো হলো টোটোমারিজম। তখন কি হবে বলো তো, CH3 এক পাশে ফাঁকা থাকবে, আরেক পাশে কি হবে, এই এইচটা এখানে চলে গেলে ওইচ হয়ে যাবে, এই হাইড্রোজেনের ডাবল বন্ডটা এখানে চলে আসলে ডাবল বন্ড CH2 হয়ে যাবে। তাহলে এই জিনিসটা ছিল হলো ভাইয়া কিটোন, হয়ে গেল ভাইয়া অ্যালকোহল এবং অ্যালকিন দুইটা মিলাই হলো, তখন এটার নাম হলো ইন অল। ইন মানে অ্যালকিন, অল মানে অ্যালকোহল। তাহলে কিটোন থেকে ইন অল তৈরি হলো, এই প্রসেসটাকে বলা হয় টোটোমারিজম, টোটোমারিজম। ওকে, এবং এইটা কারা করে? এরা হলো ভাই কিটোন মূলগুলা করে থাকে। কখন করবে? যখন এই যে, যখন তাদের একটা হাতে আলফা আলফা হাইড্রোজেন
থাকবে তখন তারা এই সমানতা প্রদর্শন করবে। দেখো এটার এই হাতেও আলফা হাইড্রোজেন আছে, এই হাতেও আলফা হাইড্রোজেন আছে, কারণ আমরা জানি যে কার্যকরী মূলকের পাশের কার্বনকে বলে আলফা কার্বন, আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে বলে আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন থাকে, এই জন্য এরা বিক্রিয়া দেয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো অ্যান্সার কি হবে বলো তো? এই সবচেয়ে বেশি যে সমানতা প্রদর্শন করবে সেটা হলো টোটোমারিজম। ওকে, অর্থাৎ টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ানো। হেক্সিন সিরি কোন ধরনের সমানতা দিবে? ফার্স্ট অফ অল হেক্সিন কি? অ্যালকিন। দুনিয়ার যত অ্যালকিন আছে সমানুটা হচ্ছে গাঠনিক হলে অবস্থান ও, আর যদি জ্যামেটিক হয় তাহলে সিস ট্রান্স। লিখে দিছি না? তাহলে দেখো তো এখানে অবস্থান নাই, কি আছে? সিস ট্রান্স। তাহলে এরা এই সমানুতাই প্রদর্শন করবে। ওকে, পরের প্রশ্নে আসো। 33 নম্বর প্রশ্ন। একটা যৌগ দিছে, যৌগের সাধারণ এই যৌগটিতে কোন ধরনের সমানতা প্রদর্শন করছে? খেয়াল করো তো ভাইয়া, এই যৌগে একটা ডাবল বন্ধন আছে। যদি ডাবল বন্ধন থাকে, চোখ কান বন্ধ করে বলো এটা একটা অ্যালকিন। আর অ্যালকিন কোন ধরনের সমানতা দেয়? ওতে অবস্থান সমাণু আর সিস ট্রান্স সমাণু। সিস ট্রান্স সমাণু ইজ এ পার্ট অফ জ্যামিতিক সমাণু, তাহলে এটা জ্যামিতিক সমাণু প্রদর্শন করবে। হয়েছে না ভাইয়া? পরের প্রশ্ন 34। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? দেখো তো ভাইয়া, আলোক সক্রিয়তার কি শর্ত কি জানো? আলোক সক্রিয়তার শর্ত হলো কাইরল কার্বন থাকা লাগবে। কি থাকা লাগবে? কাইরল কার্বন। ভাই কাইরল কার্বন কি? যার চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক থাকে তাকে কাইরল কার্বন বলে। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে? জাস্ট গাঠনিক সংকেতটা তুমি যদি লিখো তাহলেই হয়ে যাবে। দেখো তো 2 মিথাইল প্রোপানল 2, এটাকে তুমি যদি লেখো কি হবে? প্রোপানল, তাহলে মিথেন ইথেন প্রোপেন 2 মিথাইল, তাহলে 2 নাম্বার কার্বনে মিথাইল মূলকটা আছে। আর প্রোপানল 2 তার আরেক হাতে হাইড্রোক্সিল মূলক আছে, এবং এই হাতে কি আছে? বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফাঁকা করে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দাও। এর একটা কার্বন কল্পনা করো তো, কোনো কার্বনে কি চারটা ভিন্ন ভিন্ন মূলক আছে? নাই। এই যে এখানে তিনটা হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, এরা একটাও কিন্তু সেম হচ্ছে না। আবার এটার সিমেট্রিক্যাল, তার মানে এই কার্বনও কিন্তু প্রতিসম হচ্ছে না, তার মানে এটা আমাদের হবে না। পরেরটা দেখো, এটা হবে না গেল। পরেরটাতে আসি, খেয়াল করো, এটা প্রোপানল 2, মিথেন ইথেন প্রোপেন, প্রোপানল 2, তাহলে 2 নম্বরে ওইস আছে, এখানে তিনটা হাইড্রোজেন আছে, এখানেও তিনটা হাইড্রোজেন আছে, এরাও কিন্তু সিমেট্রিক্যাল। এই কার্বনও অপ্রতিসম, এই কার্বনও কাইরল না, এই কার্বনও কাইরল না, দেখেই বোঝা যাচ্ছে। বিউটানল 1-এ আসো, হবে না। কিন্তু ভাইয়া বিউটানল 2-তে যদি দেখাই আমি, জাস্ট দেখো বিউটানল 2 1 2 3 4, 2 নাম্বার কার্বনে অ্যালকোহল আছে, বাকি হাতগুলাই কি আছে? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। এই যে খেয়াল করো তো ভাইয়া, আমি যদি এই যে এই কার্বনে মার্ক করি, এই কার্বনের এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোক্সিল, এই হাতে মিথিন, এই হাতে আছে ইথিন, তাহলে এটাতে চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক না? তাহলে এটা একটা কাইরল কার্বন। আবার এখানে মার্ক করো, এটাও কিন্তু এক হাতে হাইড্রোজেন, এক হাতে আচ্ছা এটা হবে না, জাস্ট আমাদের এটাই হবে। তাহলে কি হচ্ছে? এখানে একটা কাইরল কার্বন আছে না? তাহলে অবভিয়াসলি ভাই এটা কি হবে? আলোক সক্রিয় হবে, চারটা ভিন্ন হাতে চারটা ভিন্ন পরমাণু হবে। মানে কি? তুমি জাস্ট স্ট্রাকচারটা লিখবা, লিখে দেখবা যে কোনো একটা কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক আছে কিনা। যদি থাকে তাহলে সেটা হবে কি? কাইরল কার্বন। তখন কি হবে? আলোক সমানতা প্রদর্শন করবে। ওকে, আসো পরের প্রশ্ন কি বলছে দেখো। আচ্ছা, বিউটেন 2 কোন ধরনের সমানতা প্রদর্শন করে? একটু আগে আমরা বিউটানল দেখছি, বিউটানল। আচ্ছা, এখন আমরা বিউটিন দেখতেছি। খেয়াল করো তো, বিউটিন মানে কি? অ্যালকিন। অ্যালকিন কোন ধরনের সমানতা দেয়? হয় অবস্থান, না হলে জ্যামেটিকের সিস ট্রান্স। তাহলে আমাদের তো অবস্থান দেওয়া নাই, তাহলে সিস ট্রান্স হবে। শেষ। পরের প্রশ্ন, জৈব যৌগ ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটিতে কার্যকরী মূলক থাকে কোনটি? জৈব অ্যাসিড এবং অ্যালকোহল। আমি ওভারঅল লিখে দিয়েছি না যে অ্যাসিড অ্যালকোহলের বিক্রিয়ায় অ্যালকানয়েড প্লাস পানি উৎপন্ন হয়। তার সাধারণ সংকেত কি হয়? সি ডাবল বন ও ও। তার এক পাশে অ্যালকাইল মূলক থাকে আর এক পাশে অ্যালকাইল মূলক থাকে। খেয়াল করো তো, এইটার এটা কি সেম না? তাহলে আমাদের এটাই হবে ভাইয়া অ্যান্সার। ইন ডিটেলে সব বলছি, এখন জাস্ট একটু মিলাই নাও। ওকে, এই জিনিসটা ভাই একটু মাথায় রাখবা। 37 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করতে পারে? লাকি 7, CR7 কয়টা? 7টা। আমি একটু জাস্ট লিখে দেই, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এই যে তখন কি হয়? 1 2 3 4 5 6 7, এই হাতে একটা কার্বন থাকে, এই হাতে আরেকটা হাইড্রোজেন থাকে। খেয়াল করো, এইভাবে যদি তুমি জাস্ট লেখো তাহলেই কাইরল কার্বন হবে। 6 নাম্বার দিয়ে ট্রাই করো, হবে না। 5 নাম্বার দিয়ে ট্রাই করো, হবে না। 7 নাম্বার কার্বনে এসে তুমি যদি এইভাবে শাখা সিকুল একটা দাও, এরপরেই অ্যালকেন
সমানতা প্রদর্শন করতে শুরু করবে। এই জন্য সর্বনিম্ন আমার কয়টা লাগবে? 7টা কার্বনই লাগবে। আশা করি বুঝতে পারছো। আসো পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন। ডাইমিথাইল ইথার এবং ইথানলের পরস্পরে কোন ধরনের সমান? ভাইয়া দেখো তো, ডাইমিথাইল ইথার মানে কি? CH3 ও CH3, এটাই তো ডাইমিথাইল ইথার। আর ইথানল মানে কি? CH3 CH2 OH। এখন খেয়াল করো এদের ভিতরে পার্থক্য কি? ও আর OH, তার মানে কি কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই সমানুটা কি হবে? কার্যকরীমূলক সমানুটা হবে। ওকে, পরের প্রশ্নে আসো। গ্লুকোজ অণুতে কয়টি কাইরল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? এই প্রশ্নের অ্যান্সার জানার জন্য তোমার গ্লুকোজের সাধারণ সংকেত জানতে হবে। আমি এখানে গ্লুকোজের সাধারণ সংকেতটা লিখি। গ্লুকোজের হাত কয়টা? 6টা। 3 4 5 6। হ্যাঁ, এখন প্রথম হাতে থাকে CH2OH আর শেষ হাতে থাকে CHO, কারণ একটা অ্যালকোহল অ্যালডিহাইড থাকা লাগবে এবং একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকা লাগবে। প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোক্সিল গ্রুপ আছে। কয়টা? প্রত্যেকটাতে একটা করে হাইড্রোক্সিল গ্রুপ আছে, আর বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ আছে। তো এইটাই হচ্ছে আমাদের গ্লুকোজের সাধারণ সংকেত। এখন খেয়াল করো তো ভাইয়া, এখানে এই কার্বন, এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোক্সিল, এই হাতে CH2OH, এই হাতে দেখো একটা বিশাল যৌগ, 4 হাতে 4টা ভিন্ন না, তাহলে এটা একটা কাইরল কার্বন। আবার এই কার্বনেও দেখো সেম, এইটাতেও সেম, এইটাতেও সেম, তাহলে এখানে কাইরল কার্বন 4টা। কিন্তু এই হাতে দেখো ডাবল বন্ড আছে, যেখানে ডাবল বন্ড থাকে CH2 CH হতে O এর সাথে কার্বন ডাবল বন্ডে আছে, যেখানে ডাবল বন্ড থাকে সেখানে কাইরল কার্বন থাকবে না। আবার এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, সেম মূলত দুটো একই দিকে চলে আসছে, একই কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন আছে, যেহেতু সেম হয়ে গেছে তাহলে এটা তো কাইরল না। তাহলে এখানে কয়টা আছে? 4টা আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া? 4টা। তাহলে আমাদেরকে স্ট্রাকচারটা শিখতে হবে, তাহলে আমরা পারবো। ওকে, পরের প্রশ্নে আসো। কি বলছে দেখো, যে কোন যৌগ দুটিতে কাইরল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? কোন যৌগটিতে দুটি কাইরল কেন্দ্র আছে? আমি বলবো ভাইয়া এটা তুমি হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবা। কি করবা? যে স্ট্রাকচারটা লিখবা, স্ট্রাকচারটা লিখলেই আসবে। তো আমি একটা জিনিস একটু বলে দেই, যে বিউটানল 2,3 ডাইওল হচ্ছে, এটা তোমাকে জাস্ট আমি আঁকাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা করবা। বিউটেন 2,3 ডাইওল, তাহলে 4 কার্বন, 3 4, 2,3 ডাইওল, তাহলে 2 এবং 3-এ হাইড্রোক্সিল আছে, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, যেহেতু এর এক হাতে মানে বিভিন্ন হাতে একাধিক হাইড্রোজেন আছে, তাহলে এটাও হবে না, এও হবে না। কিন্তু এই যে 4টা হাত তাতে ভিন্ন ভিন্ন মূলক, আবার এর যে 4টা হাত তাতেও কিন্তু ভিন্ন ভিন্ন পরমাণু আছে বা মূলক আছে, তাহলে কি হবে? এই দুটা কাইরল কেন্দ্র থাকবে। তাহলে এর কয়টা কাইরল কেন্দ্র আছে? একটা, দুইটা। তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। তো বাকিগুলো তোমরা নিজেরা করবা, স্ট্রাকচারটাকে লিখবা, লিখলে দেখবা যে বাকিগুলাতে কাইরল কার্বন নাই, অথবা থাকলেও একটা থাকবে। ওকে, আচ্ছা আমি জাস্ট অ্যান্সারটাকে করে দিলাম, বাকিগুলো অবশ্যই তোমরা নিজেরা করবা। আসো পরের প্রশ্নে, 41। কাইরল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল হলো কোনটা? দেখো তো, 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি? COH, তার একটা হাতে অ্যালকাইল থাকবে, বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকতে হবে, তাই না? এটাই তো আমি 1 ডিগ্রি অ্যালকোহলের শর্ত বলছিলাম। আরেকটাতে অ্যালকাইল মূলক দিলে 2 ডিগ্রি, আরেকটাতে দিলে 3 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো ভাইয়া, মজার ব্যাপারটা কি জানো? এখানে কোনো অ্যান্সারই সঠিক নাই, কারণ এখানে কোনোটাই 1 ডিগ্রি অ্যালকোহল নাই, কোনোটাই 1 ডিগ্রি অ্যালকোহল নাই। আর 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে সেটা কিন্তু কোনো প্রতিসমতা দেখাচ্ছে না। তোমাদের বিশ্বাস না হলে তোমরা নিজেরা এটা করে দেখতে পারো, এটা সঠিক অ্যান্সারটা আসলে নেই। 2 মিথাইল 2 বিউটানল, যেটার অ্যান্সারটা দেওয়া আছে, তোমাকে আমি যদি জাস্ট এটাকে বের করে দেখাই, এই যে এখানে আমি ধরো লিখে দেখাচ্ছি, দেখো 2 মিথাইল 2 বিউটানল, তার মানে কি 4 কার্বন, 2 নম্বরে কি আছে? অ্যালকোহল আছে, আর 2 নম্বরে মিথেন আছে, মিথাইল আছে, CH3 আছে, তাই না? বাকি হাতগুলোতে তুমি হাইড্রোজেন দিয়ে দাও, দিয়ে দাও হাইড্রোজেন, এখানেও তুমি হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে? এটা হচ্ছে 2 মিথাইল 2 বিউটানল। এখন খেয়াল করো তো ভাইয়া, আমি যদি এখানে এটা এটা তো আমার অ্যালকোহল মূলক, এর এই পাশে একটা হাইড্রোজেন আছে, অ্যালকাইল মূলক আছে, এর এই পাশে একটা অ্যালকাইল মূলক আছে, তাহলে এটা 2 ডিগ্রি। কিন্তু এখানে খেয়াল করো তো, এখানে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল বিশিষ্ট, তাই আমরা মোটামুটিভাবে এটাই বলে দিব, এটা 1 ডিগ্রি তো না, এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। কারণ কি?
COH তার দুই হাতে যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। এই যে OH এর C তার এই হাতে একটা অ্যালকাইল মূলক, এই হাতে একটা অ্যালকাইল মূলক আছে। আবার খেয়াল করো এই হাতেও আরেকটা অ্যালকাইল মূলক আছে। তাহলে এটা কি কখনো 1 ডিগ্রি হবে? হবেই তো না। অ্যান্সার এটাই দিয়ে রাখছে। আসলে এটার কোনো সঠিক অ্যান্সার নাই। তোমরা কি করবা, যে স্ট্রাকচারগুলোকে আঁকাবা, আঁকাই দেখবা যে প্রত্যেকটাতে কয়টা করে কাইরল কার্বন আছে। এখানে একটা কাইরল কার্বন আছে। ওকে, যদি প্রশ্নটা হইতো যে নিচের কোন যৌগে একটা কাইরল কার্বন আছে তাহলে এটা সঠিক অ্যান্সার ছিল। কিন্তু ভাই এটা তো বলে নাই, বলছে 1 ডিগ্রি অ্যালকোহলে কাইরল কার্বন। ভাই এটা তো 1 ডিগ্রি অ্যালকোহল না, এটা তো 3 ডিগ্রি বা 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে তো হচ্ছে না। এই জন্য এটার কোনো অ্যান্সার নাই। ওকে, আসো পরের প্রশ্নে আসি। তাও খ নাম্বার দেওয়া আছে, একটু মনে রাখো, পরীক্ষাতে অনেক সময় ডিরেক্ট চলে আসে তো। তাও এরকম ভুল অ্যান্সার, এরকম ভুল কোশ্চেন আসার কথা না। আসো 42 নম্বর প্রশ্ন কি বলছে, কাইরল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল কোনটি? আমি জাস্ট অ্যান্সারটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। বিউটানল 2, তাহলে 4 কার্বনের একটা যৌগ। আচ্ছা ওকে, 2 তার মানে 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলক আছে, বিউটানল অ্যালকোহল। বাকি হাতগুলা কি হবে, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও, তাই না? এরকম। এখন খেয়াল করো তো ভাইয়া, এটাই খেয়াল করো তো, এই কার্বনে এই একটা হাতে আছে হাইড্রোক্সিল, একটা হাতে আছে হাইড্রোজেন, আরেকটা হাতে আছে এইটা, আরেকটা হাতে এটা এটা। তাহলে কি এই কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক দ্বারা আছে না এই কার্বনটা? তাহলে এটা একটা কি, একটা কার্বন যেটা হচ্ছে হলো টোটোমাইজম প্রদর্শন করতেছে বা আলোক সমন্বয় দিতেছে। আবার খেয়াল করো তো ভাইয়া, আচ্ছা বিউটানল 2, আচ্ছা দেখছো এই যৌগটা আলোক সমানতা প্রদর্শন করতেছে, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথাটা খেয়াল করো যে এটা কি হইতে হবে, আলোক সমানতা প্রদর্শন করলেই খালি হবে না, তাকে কিন্তু এই যে বলে দিয়েছে সেকেন্ডারি হইতে হবে। এখন খেয়াল করো তো, এর যে কার্বনটা, এই কার্বনের সাথে এখানে একটা অ্যালকাইল মূলক আছে, এখানে একটা অ্যালকাইল মূলক আছে। আর আমি কি বলছিলাম যে কার্বনের দুইটা হাতে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে তাহলে এটা হচ্ছে ভাই সেকেন্ডারি, বলছিলাম না? এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে প্রাইমারি সেকেন্ডারি। তাহলে সে একটা শর্ত ফিল আপ করতেছে, সে সেকেন্ডারি, এই যে সেকেন্ডারি। দ্বিতীয় শর্ত, তাতে কাইরল আছে, সেটাও ফিল আপ করতেছে, কাইরল আছে। কে? বিউটানল 2। খেয়াল করছো কত ইম্পর্টেন্ট? তোমাকে দুইটা জিনিস শিখা লাগতেছে, প্রাইমারি অ্যালকোহল না সেকেন্ডারি অ্যালকোহল না টারশিয়ারি, সেটাকে ফাইন্ড আউট করতে হয়েছে। তারপরে দেখতে হয়েছে ওইখানে কি একটা কাইরল কার্বন আছে কিনা। দুইটা জিনিস দেখে তোমাকে অ্যান্সারটা করতে হবে, তাই খুব ঠান্ডা মাথায় করবা। বুঝতে পারছো আশা করি, যে তুমি স্ট্রাকচারটা লেখো, লিখার পরে কাইরল কার্বন আছে কিনা দেখো, দেখার পরে দেখো এটা কয় ডিগ্রি অ্যালকোহল। কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনে কয়টা অ্যালকাইল মূলক যুক্ত আছে। একটা থাকলে 1 ডিগ্রি, দুইটা থাকলে 2 ডিগ্রি, তিনটা থাকলে 3 ডিগ্রি। ওকে ভাইয়া, তো আসো পরের প্রশ্ন চলে আসে। কি বলছে দেখো, টোটোমারিজম প্রদর্শন করে কে? এই যে বলছিলাম টোটো কোম্পানি। টোটো কোম্পানি কে? টোটো কোম্পানি হলো কিটোন। কিটোনের একটা ভাই ব্রাদার হচ্ছে বিউটানন। 4 ডিগ্রি 4 কার্বনের কিটোনকে বলে বিউটানন। তাহলে কিটোনই আমাদের বা বিউটাননটা আমাদের টোটোমারিজম প্রদর্শন করবে। পরের প্রশ্ন 44, এই একটা যৌগ তার টোটোমাইটা কোনটা হবে? খুব ভালো একটা প্রশ্ন, জানো কেন ভালো প্রশ্ন দেখায়? এই যৌগটা আমি যদি এভাবে লিখি CH3 C ডাবল বন ও CH3, এইটাই তো সেই যৌগ, তাই না? এখন খেয়াল করো তো, আমি যদি এই ডাবল বন্ধনটাকে এই দিকে দেই তাহলে এর হাইড্রোজেন এখানে এসে যুক্ত হবে, ঠিক আছে? আর আমি যদি এই ডাবল বন্ধনটাকে এই দিকে নেই তাহলে এটার হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে। বুঝতে পারছো? যেই দিকে তুমি ডাবল বন্ধনটা দিবা সেই দিকের একটা হাইড্রোজেন এসে মুক্ত হবে, অপোজিট সাইডের কিন্তু না। তাহলে আমি যদি এই দিকে নিয়ে মুক্ত করি তাহলে আমাদের অ্যান্সারটা কেমন হবে বলো তো? CH3 COH ডাবল বন্ড CH2 এমন হবে। তাহলে এটার সাথে এটার মিল আছে, এটাকে আমি আবার একটু বাংলা ভাষায় লিখলে CH3 COH ডাবল বন্ড CH2 এভাবে লিখতে পারি, এইটার এটা সেম। তাহলে আমাদের এটাই অ্যান্সার। ওকে, অনেকে কি করবে জানো, অনেকে এই যে ক নাম্বারটাকে অ্যান্সার করবে আবেগেই, এই যে ডাবল বন্ড দেখছে ওইস দেখছে অ্যান্সার করে দিবে। কিন্তু খেয়াল করো তো এইটা কেন হবে না, কারণ এখান থেকে তো আসে নাই, এখান থেকে আসছে, তো এইখানে আমাদের ডাবল বন্ডটা হবে।
তাই আমাদের অ্যান্সারটা হবে ভাই এটা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, আসো পরের প্রশ্নে চলে আসি। এই যে দেখো, এটাও একটা ভালো প্রশ্ন। একটা যৌগ দেওয়া আছে, যে বলছে যে সম্ভাব্য পরমাণু কয়টা, সম্ভাব্য সমাণু কয়টা। এখন যৌগের সাধারণ সংকেতটা তুমি যদি আগে খেয়াল করো, এটা হলো CnH2n ওকে সমর্থন করে। এটা কার সাধারণ সংকেত বলো তো? এটা হলো অ্যালডিহাইডের সাধারণ সমাণু, অ্যালডিহাইড। এটা কার? এটা অ্যালডিহাইডের জন্য। আর কার জন্য হবে বলো তো? এটা অ্যালডিহাইডের জন্যই খালি হবে ব্যাপারটা কিন্তু এমন না, এটা কিন্তু অ্যালকিনের জন্য, সরি কিটোনের জন্য। আবার এটা হচ্ছে ইনলের জন্য। কার জন্য? ইনল। এই যে টটোমারিজম পড়ে আসলা, তার ইনল। অ্যালডিহাইড, কিটোন এবং ইনল এই তিনটার জন্যই একটা সংকেত, সেটা হলো CnH2n+O। তাহলে এইটা দিয়ে বা এইটা দিয়ে আমরা এই তিনটা জিনিস তৈরি করতে পারবো। তাহলে একটা জিনিস দিয়ে তিনটা জিনিস তৈরি করতেছি, তাহলে তার সমাণু কয়টা হবে? তিনটা হবে। তাহলে কোনটার জন্য কি হবে আমি জাস্ট একবার বলে দেই ভাইয়া, তোমরা মিলাই নিও। অ্যালডিহাইড মানে কি? CH3 CH2 CHO, এটা সম্ভব। কিটোন মানে কি? CH3 C ডাবল বন ও CH3, এটাও সম্ভব। আবার এটা মানে কি? CH3। ইনল মানে কি? CH3 C ডাবল বন না COH ডাবল বন CH2, এটা। তার মানে এই তিনটা জিনিস সম্ভব, অ্যালডিহাইড, কিটোন, ইনল, এটা দিয়ে সম্ভব। তাহলে আমাদের সমাণু কয়টা হবে ভাইয়া? তিনটা হবে। ওকে, আসো পরের প্রশ্নে চলে আসি। 46-এ কি বলছে দেখো। 46-এ বলছে একটা যৌগের সংকেতযুক্ত, মানে একটু নিচে নামাই দিই। 46-এ বলছে, একটু নিচে নামাই দিই, খেয়াল করো। এই এই একটা এই যৌগটাতে কয়টা সাধারণ পরমাণু সম্ভব, সমাণু সম্ভব? দেখো তো, এটা কি বেনজিনের একটা সমাণু না, বা বেনজিনের একটা জাতক না? বেনজিনের জাতকের ক্ষেত্রে সমাণু বের করার একটা সুন্দর নিয়ম আছে, সেটা কি জানো? যদি বেনজিনে দুইটা প্রতিস্থাপক থাকে একই রকম, অথবা মানে ভিন্ন রকম অথবা একই রকম, বেনজিনে যদি দুইটা প্রতিস্থাপক থাকে একই রকম অথবা ভিন্ন রকম, তখন তার সমাণুর সংখ্যা হয় তিনটা। কয়টা? তিনটা। আর বেনজিনে যদি প্রতিস্থাপক তিনটা থাকে একই রকম, অথবা বেনজিনে যদি প্রতিস্থাপক থাকে তিনটা, তার দুইটা একই রকম আরেকটা ভিন্ন রকম, অথবা বেনজিনে যদি প্রতিস্থাপক তিনটাতে তিন রকম থাকে, তিনটাতে তিন রকম থাকে, তখন তার সমাণুর সংখ্যা কয়টা হবে? এটার ক্ষেত্রে হবে তিনটা, এটার ক্ষেত্রে হবে ছয়টা, এটার ক্ষেত্রে হবে ভাইয়া 10টা। ওকে, তাহলে খেয়াল করো তো। হ্যাঁ, খেয়াল করো তো ভাইয়া, কি বলছে এখানে? কয়টা আছে? দুইটা আছে প্রতিস্থাপক, দুইটা ভিন্ন ভিন্ন। তার মানে কি তারা এই শর্তটাকে পালন করছে, সমাণু কয়টা হবে? তিনটা হবে। হয়েছে ভাইয়া অ্যান্সার। ওকে, আসো পরের প্রশ্ন 47। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। ওকে, 47-এ আসো। কোরালের সংকেত কোনটা? ভাইয়া মুখস্থ রাখবো এটা। কোরালের সংকেত হলো CCl3CHO। এই যে পাশে আরেকটা দেখো দেওয়া আছে, এটা এটা হলো ক্লোরোপিক্রিন। এটা কি? ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিনের বাণিজ্যিক নাম কি বলো তো? রিন। বাণিজ্যিক নাম হলো কাঁদুনে গ্যাস। কি? কাঁদুনে গ্যাস। আবার এই যে এটার নাম কি বলো তো? COCl3, এটার নাম হলো ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস। তোমার অপশনের বাকিগুলো যদি জানা থাকে, তোমার জন্য অ্যান্সার করা আরো সহজ। তাহলে এটা CCl3CHO, এটার নাম হলো ভাইয়া ক্লোরাল। CCl3NO2, এটা ক্লোরোপিক্রিন, বাংলা নাম হলো কাঁদুনে গ্যাস। আর COCl2, এটা হলো ফসজিন গ্যাস। এই প্রত্যেকটা জিনিসই আমাদের অর্গানিক কেমিস্ট্রি বিভিন্ন জায়গায় বলা আছে। ওকে, আসো পরের প্রশ্ন কি বলছে দেখো। 48 নম্বর প্রশ্নে বলছে অ্যালকেনের সাধারণ সংকেত কি? ভাইয়া চোখ কান বন্ধ করে আমরা জানি এটা অ্যালকেন। এটা কি? অ্যালকাইন। এটা কি? অ্যালকিন। এটা কি? এটাও, এটা কোনো সংকেত? বেনজিন, এটা বেনজিনের সংকেত। ওকে, আচ্ছা এইভাবে থাকে। এই তো শেষ। পরের প্রশ্ন 49। কিটোইনল সমানুতা কে দেখাবে? এতবার পড়ে আসার পর এটা যদি আবারও বলে তাহলে কি হয় বলো তো? প্রোপেন হবে না? প্রোপানন। প্রোপানন কি? কিটোন। কিটোনই তো কিটোইনল সমাণু দেখাবে। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। দেখো নিচের কোনটির টারশিয়ারি অ্যালকোহল? টারশিয়ারি মানে কি? 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল হওয়ার শর্ত কি ভাইয়া? COH, তার তিনটাতে তিনটা অ্যালকাইল মূলক থাকতে হবে, তাই না? এতবার বলে আসলাম। খেয়াল করো তো, এইটাই 3 হাতে 3টা অ্যালকাইল মূলক আছে না? এই যে 3টা CH3 আছে। CH3 অ্যালকাইল মূলক, মিথাইল মূলক। তাহলে এইটা এই শর্তকে পালন করতেছে, এই জন্য এটাই হলো আমাদের
টারশিয়ারি অ্যালকোহল। দেখছো ভাইয়া, বেসিক যদি তোমার ভালো থাকে, তোমাকে যেইভাবে কোশ্চেন করা হোক তুমি আটকাবা না। ওকে, 51 নাম্বার কোশ্চেনে আসো। কি বলছে দেখো, নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? দেখো ভাইয়া, এখানে প্রত্যেকটাই, খেয়াল করো খুব মজার জিনিস, এখানে প্রত্যেকটাই কি, এই প্রত্যেকটাই কিন্তু ডাবল বন্ড আছে। তাহলে ভাইয়া আমি একটু আগে বললেন না যে অ্যালকিন ডাবল বন্ড আছে, সে সমানতা প্রদর্শন করে, কিন্তু ভাইয়া সবগুলোতে তো ডাবল বন্ড আছে, তাহলে তো সবগুলাই সঠিক অ্যান্সার। না ভাইয়া, এখানেও একটা শর্ত আসে, আমি তখন সেটা বলি না ইচ্ছা করে, কারণ তখন এটা দরকার ছিল না, এখন বলে দিই। খেয়াল করো, ডাবল মানে একটা ডাবল বন্ড, সে যদি জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে চায়, তাকে যেই শর্তটাকে ফিল আপ করতে হবে, জাস্ট একটা শর্ত মনে রাখো, সেটা হচ্ছে এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডনের সেম সাইডে, কোন সাইডে, সেম সাইডে একই যে মানে প্রতিস্থাপক মূলক বলো বা মূলক বলো থাকা যাবে না। কি বললাম, ডাবল বন্ডের সেম সাইডে একই মূলক থাকা যাবে না। যদি থাকে তাহলে সেটা ওই ডাবল বন্ড আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারবে না। অর্থাৎ আমি যদি ডাবল বন্ড লিখি, এর এই পাশে আমি একটা কার্বন ক্লোরিন দিলাম, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এ পারবে। কিন্তু এই পাশে আমি একটা হাইড্রোজেন, আরেক হাতেও হাইড্রোজেন দিলাম, তাই দুটা সেম হয়ে গেল না, তখন আর পারবে না। তার মানে কি, আলাদা আলাদা হইতে হবে। একই হাতে দুটা প্রতিস্থাপকমূলক আলাদা আলাদা হইলে তখন সেই ডাবল বন্ড জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। বুঝতে পারছো? তাহলে খেয়াল করো তো, এই জায়গাটাতে দুইটা হাইড্রোজেন একই পাশে আসে না, এ পারবে না। এখানে দুইটা হাইড্রোজেন আছে না, এও পারবে না। এখানে দেখো দুইটা ক্লোরিন একসাথে আছে, এও পারবে না। একই পাশে দুইটা সেম থাকলে সেই ডাবল বন্ড আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে না। কিন্তু এইখানে খেয়াল করো, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, একই হাতে একই পাশে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, তাহলে এটা দিবে না। এটা অবশ্যই, এই ডাবল বন্ড অবশ্যই জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে সক্ষম। আসো পরের প্রশ্ন, খেয়াল করো কি বলছে দেখো, বেনজিন বলে দুটি প্রতিস্থাপক থাকলে কয়টা পরমাণু সম্ভব? অবশ্যই তিনটা। 53 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, কার্বন আয়ন কোনটি? দেখো তো ভাইয়া, আমি কার্বন আয়ন কার্বন ক্যাটায়নের গোষ্ঠী মানে যা যা আছে সব কিছু তোমাকে উদ্ধার করে দিব, তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। খেয়াল করো ভাইয়া, এই জিনিসটা যদি তুমি বোঝো, তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক এমসিকিউ। দেখো মনে রাখো ভাইয়া, রাসায়নিক বিক্রিয়ায় হোল অর্গানিকের মেন কনসেপ্টটাই দাঁড়ায় আছে এখানে, সাবস্ট্রেটের সাথে কোনো একটা রিয়েক্টেন্ট বিক্রিয়া করবে। কি বললাম ভাইয়া, সাবস্ট্রেটের সাথে যদি কোনো একটা রিয়েজেন্টের বিক্রিয়া দাও, রিয়াজেন্ট, তাহলে কি হবে, এই সাবস্ট্রেটটা একটা জায়গায় গিয়ে ইন্টারমিডিয়েট হিসেবে তৈরি হবে, ইন্টারমিডিয়েট মিডিয়েট, এবং তারপরে গিয়ে সে প্রোডাক্ট দিবে। এই যে আমি দুটা ফেজ লিখলাম, একটা হচ্ছে রিয়েজেন্ট, সে সাবস্ট্রেট থেকে ইন্টারমিডিয়েট তৈরি করলো, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমাদের হোল অর্গানিকের রিঅ্যাকশনগুলো দাঁড়ায় আছে। কেমনে জানো, এই যে রিয়েজেন্ট, হ্যাঁ এই রিয়েজেন্ট হলো দুই রকম। কি, একটা হলো যার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে, তাকে বলে নিউট্রোফাইল। কি বলে, নিউট্রোফিল। নিউট্রোফিল মানে কি, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে। কার আকর্ষণ থাকবে, যে নেগেটিভ চার্জ, এই জন্য এটাকে আমরা এ নিউ দিয়েও মাইনাস দিয়েও প্রকাশ করি। আরেকটা হলো ভাইয়া ইলেকট্রোফিল, আরেকটা কি ইলেকট্রোফিল। ওকে, ইলেকট্রোফিল। ওকে, ইলেকট্রোফিল মানে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ, যে পজিটিভ চার্জ তার নেগেটিভের প্রতি আকর্ষণ থাকবে। তাহলে নিউট্রোফিল আর ইলেকট্রোফিল এই দুটো হলো রিয়েজেন্ট। নিউট্রোফিল নেগেটিভ চার্জ, সে নিউক্লিয়াসকে আকর্ষণ করে, ইলেকট্রোফিল পজিটিভ চার্জ, সে ইলেকট্রনের প্রতি আকর্ষণ করে। তো নিউট্রোফিল যখন সাবস্ট্রেটের উপর ক্রিয়া করবে, তখন যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে, মনে রাখো নেগেটিভ নেগেটিভ তৈরি করে, পজিটিভ পজিটিভ তৈরি করে। তাহলে নিউট্রোফিল নেগেটিভ, সে সাবস্ট্রেটের উপর বিক্রিয়া করে যে ইন্টারমিডিয়েটটা তৈরি করবে সেটা হবে নেগেটিভ, এবং সেটার নাম হচ্ছে ভাইয়া কার্বানায়ন। কি হবে, কার্বানায়ন। নায়ন, এই যে কার্বানায়নের
দেখো নাম থেকে আমরা বুঝতে পারি কার্বন আয়ন, অ্যানায়ন, তার মানে কি এই জিনিসটা হলো একটা নেগেটিভ। আবার ইন্টারমিডিয়েট ইলেকট্রোফাইল যদি সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে তাহলে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হবে ইলেকট্রোফাইল পজিটিভ হওয়ার কারণে তৈরি হবে পজিটিভ জিনিস, তখন তার নাম হবে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কি হবে? কার্বোক্যাটায়ন। তাহলে এটা হবে কেমন? এটা কি বলবা? নেগেটিভ, এটা হলো সি পজিটিভ। ওকে, তো এটা হলো কার্বন আয়ন, এটা হলো কার্বোক্যাটায়ন। এখন ভাইয়া আমার তো এত কিছু মনে থাকে না, তাহলে আমি বলবো শর্টকাটলি মনে রাখো কার্বোক্যাটায়ন পজিটিভ বা কার্বনিয়াম আয়নও বলা হয়। এরা কারা হবে? এদের উদাহরণ হচ্ছে ভাইয়া আচ্ছা আমরা হচ্ছে এদের উদাহরণ আপনার পড়বো না, আমরা ইলেকট্রোফাইল আর নিউট্রোফাইলের উদাহরণগুলো আগে পড়ি। এই নিউট্রোফিল মানে হচ্ছে গ্রুপ 15। কত? গ্রুপ 15 এক কথায়। তার সাথে আমরা যদি মনে রাখতে চাই তাহলে মনে রাখতে পারি হচ্ছে গ্রুপ 17। কত? 17। তাহলে গ্রুপ 15 এবং 17 যতগুলো আসে সেগুলো হলো নিউট্রোফিল, আর গ্রুপ 13 এবং অবস্থান্তর যতগুলো আছে ভাইয়া অবস্থান্তর এগুলো হচ্ছে ভাইয়া ইলেকট্রোফিল। ওকে, এটা হলো শর্টকাট। আর বেসিক কিন্তু এটাই যে যার যার প্রতি আকর্ষণ সে তেমন। ওকে, আর কার্বন আয়ন বা কার্বোক্যাটায়ন এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে? তাদের সক্রিয়তা। খেয়াল করো তো, কার্বোক্যাটায়ন যেটা সে পজিটিভ চার্জ, তাহলে একটা জিনিস পজিটিভ চার্জ সে যদি আরো পজিটিভ জিনিস পায় তাহলে তার স্টেবিলিটি বাড়বে না? বাড়বে। তাহলে কার্বন আয়ন একটা লাইন পড়বা, একটা শিখবা, তাহলে চারটা জিনিস হয়ে যাবে। কিভাবে হবে? কার্বোক্যাটায়ন সে পজিটিভ চার্জ, সে পজিটিভ চার্জকে পাইলে সে আরো স্টেবল হবে। তাহলে কার্বোক্যাটায়ন পজিটিভ চার্জ, তাহলে তার সক্রিয়তার সিরিজ কি হবে বলো তো? তার সক্রিয়তার সিরিজ হবে তার যত বেশি পজিটিভ চার্জ দিব সে তত বেশি স্টেবল হইতে থাকবে। তার মানে আমি যদি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইউজ করি, 3 ডিগ্রি, তাহলে বলো তো সবচেয়ে বেশি স্টেবল হবে না? এরপরে আমি যদি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইউজ করি তাহলে এ একটু লেস স্টেবল হবে। তারপরে আমি যদি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইউজ করি তাহলে আরো লেস স্টেবল। আমি যদি জাস্ট নর্মাল কার্বোক্যাটায়ন ইউজ করি তাহলে লেস স্টেবল হবে। তাহলে সক্রিয়তা, সরি এটা স্থায়িত্বের ক্রম, আমি স্থায়িত্বের ক্রম লিখছি আসলে। দেখো স্থায়িত্বের ক্রম কি হবে? এটা হবে স্থায়িত্ব। এটার ক্রম কি হবে ভাইয়া? এটা হবে। বুঝতে পারছো? আরেকবার বলি, দেখো আমি আরেকবার সামারি করে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি সব পারবে এখন। দেখো আমাদের হোল অর্গানিকের মেন কনসেপ্টটাই হচ্ছে সাবস্ট্রেটের সাথে রিয়েজেন্ট বিক্রিয়া করে ইন্টারমিডিয়েট তৈরি করে সেখান থেকে আমাদের প্রোডাক্টটা হয়। এই যে রিয়েজেন্ট সে হয় ইলেকট্রনের প্রতি আকর্ষণযুক্ত, ইলেকট্রনকে আকর্ষণ করবে ইলেকট্রোফিল, নিউক্লিয়াসকে আকর্ষণ করবে নিউট্রোফিল। তাহলে নিউক্লিয়াসকে আকর্ষণ করে নেগেটিভ চার্জ, তাহলে NU মাইনাস দিয়ে প্রকাশ করব। ইলেকট্রনকে আকর্ষণ করে পজিটিভ চার্জ, তাহলে E প্লাস দিয়ে প্রকাশ করব। এখন সহজে মনে রাখো গ্রুপ 30 আর অবস্থান্তর হলো ইলেকট্রোফিল, আর গ্রুপ 15 এবং 17 হলো নিউট্রোফিল। গেল ইলেকট্রোফিল নিউট্রোফিলের কনসেপ্ট। এখন নিউট্রোফিল নেগেটিভ চার্জ, সে সাবস্ট্রেটের উপর বিক্রিয়া করে যে ইন্টারমিডিয়েট তৈরি করবে সেটাও একটা নেগেটিভ চার্জ যুক্ত হবে, তাহলে তার নাম হলো কার্বন আয়ন। ওকে, ইলেকট্রোফিল পজিটিভ চার্জ, সে সাবস্ট্রেটের উপর বিক্রিয়া করে যে ইন্টারমিডিয়েট তৈরি করবে সে হবে পজিটিভ চার্জ, কার্বন ক্যাটায়ন। ওকে, এখন কার্বন ক্যাটায়ন ইজ এ পজিটিভ চার্জ, সে পজিটিভ চার্জ বেশি যত পাবে সে তত বেশি স্টেবল হবে। তাহলে তার স্থায়িত্বের ক্রম কি হবে? CR3 প্লাস, মানে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তাহলে 3, তার স্থায়িত্বের ক্রম কি হবে? 3, 2, 1, তাই না? তারপরে হলো CH3, এটা হলো তার স্থায়িত্বের ক্রম। তাহলে স্থায়িত্বের ক্রম ইজ ব্যস্তানুপাতিক টু সক্রিয়তার ক্রম, তাহলে তার সক্রিয়তার ক্রম কি হবে? 1, 2, 3। আর আমি জানি বা তোমরা জানো কার্বোক্যাটায়ন আর কার্বন আয়ন পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 3, 2, 1 হলে কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম উল্টাটা হবে, 1, 2, 3 হবে। তাহলে ভাইয়া একটা জিনিস তুমি যদি বুঝো 4টা লাইন তোমার হয়ে যাবে এবং সব MCQ তোমার হয়ে যাবে। তাহলে দেখো এই জিনিসটা একটা SS নিয়ে রাখতে পারো। আমরা এখন কনসেপ্টে চলে আসি। দেখো কি বলছে, খেয়াল করো। এই যে কার্বন আয়ন কোনটা? প্রথমে বলছো কার্বন আয়ন, তার মানে কি অ্যানায়ন, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ কোথায় আছে? দেখো এই যে নেগেটিভ চার্জ, তাহলে এটা আমাদের অ্যান্সার। এটা পজিটিভ, এটাতে কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ, এটা পজিটিভ, তাহলে হবে না। খেয়াল করছো? পরেরটা নিচের কোনটা ইলেকট্রোফাইল? আমি বলছিলাম তোমার মনে নাই গ্রুপ 13 আর গ্রুপ
অবস্থান্তর মনে রাখো। গ্রুপ 13-এ কে আছে ভাইয়া? অ্যালুমিনিয়াম, বোরন, নিচে আরো আছে, তাহলে অ্যালুমিনিয়াম আমাদের অ্যান্সার হবে। আরেকটা কি বলছিলাম, এরা পজিটিভ চার্জ যুক্ত হবে অথবা এদের অষ্টক অসম্প্রসারণ থাকবে বা অষ্টক কম থাকবে, তখন তারা ইলেকট্রন গ্রহণ করতে চাবে। এরা দুইটা ইলেকট্রন গ্রহণ করতে চাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারণ তার রাষ্ট্র কক্ষপথে 6টা আছে, অষ্টক তো সম্প্রসারণ, অষ্টক সংকোচন আছে, তখন এটা হবে। ওকে, আচ্ছা 55 নম্বর আসো। নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসেবে কাজ করার জন্য ওই যে অষ্টক সংকুচিত হতে থাকে, সংকুচিত অবস্থায় থাকতে হবে, গ্রুপ 13 হইতে হবে অথবা অবস্থান্তর হইতে হবে, তাহলে এটা আমাদের অ্যান্সার। দেখছো হয়ে গেছে। পরের প্রশ্ন, নিচের কোনটি ইলেকট্রোফাইল? গ্রুপ 13-এর আরেকটা মূল হলো বোরন, তার নিচে আছে অ্যালুমিনিয়াম, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে না? ওকে, আসো পরের প্রশ্নে আসি। খেয়াল করো, কার্বনিয়াম আয়ন সময়ের স্থায়িত্বের ক্রম কত? দেখছো চলে আসছে, একটা বেসিক সব হয়ে যাবে। বললাম না, কার্বনিয়াম তার মানে কি? পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের স্থায়িত্বের ক্রম কি? পজিটিভ চার্জ বাড়াই দাও, স্থায়িত্ব বেড়ে যাবে। এই দেখো এটা ভুল দেওয়া আছে ভাইয়া, স্থায়িত্বের ক্রম কোনটা হবে সঠিক জানো? এই যে কার্বনিয়াম আয়ন মানে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের স্থায়িত্বের সঠিক ক্রম হবে, আচ্ছা এখানে কিন্তু ভাইয়া কোনো সঠিক অ্যান্সারই দেওয়া নাই। কি হবে? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে মিথাইল মূলক, এটা হলো সঠিক অ্যান্সার। ওকে, এটা আসলে সঠিক অ্যান্সার একটাও দেওয়া নেই। তো এমন কোয়েশ্চেন যেগুলো কন্ট্রোভার্সারি সেগুলো আসার কথাও না, অবশ্যই তারা ক্রস চেক করেই অ্যান্সারগুলো দেয় বা পরীক্ষার প্রশ্নগুলো করা হয়, খুবই কম ভুল থাকে, তাও থাকে আসলে। তবে অ্যান্সারটা তুমি বুঝতে পারছো আশা করি, যে পজিটিভ চার্জ কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন এদের স্থায়িত্ব কি হবে? পজিটিভ চার্জে বেশি হবে। 3 ডিগ্রি পজিটিভ চার্জে সবচেয়ে বেশি, 2 ডিগ্রিতে একটু কম, 1 ডিগ্রিতে একটু কম, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, আসো পরের প্রশ্নে আসি। কি বলছে দেখো 58 নম্বর প্রশ্নে, কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম কোনটা? দেখো এটা ঠিক আছে, কার্বনিয়াম আয়ন তার অপোজিট কার্বন আয়ন না, তাহলে কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম ছিল 3 2 1, এটা লিখছি একটু আগে, তাই না? তাহলে কার্বন আয়নের স্থায়িত্বের ক্রম কি হবে? উল্টাটা হবে, 1 2 3 হবে। এই দেখো 1 2 3, আর মিথাইল মূলক সবার আগে। খেয়াল করছো? সিম্পল একটা লাইন ভাইয়া, একটা লাইন খালি বুঝে পড়ো তাহলেই হবে, 4টা এমসিকিউ হয়ে যাবে এখান থেকে। আচ্ছা পরের প্রশ্ন ভাইয়া কি বলছে দেখো, হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনের সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কত? প্রথম কথা হলো ভাইয়া, অ্যানথ্রাসিন কি তার সংকেত জানা লাগবে। আমি যদি একটা লিখি তাহলে এটার নাম ভাইয়া বেনজিন, আমি যদি 2টা দেই তাহলে এটার নাম ভাইয়া ন্যাপথালিন, আমি যদি 3টা দেই তাহলে ভাইয়া যেটা পাবো এটার নাম হলো অ্যানথ্রাসিন, আমি যদি ভাই আরেকটা দিয়ে দেই, 4টা দেই, তখন তার নাম হয়ে যাবে ভাইয়া, তখন নাম হয়ে যাবে ফিনান্থ্রিন। কিন্তু ভাই আমার তো এটা চাই নাই, তাহলে আমি এটা দিব না। তাহলে এই যে 3টা মলয় দিয়ে তৈরি হলো, এটার নামই হলো ভাইয়া এই যে অ্যানথ্রাসিন। তাহলে খেয়াল করো তো সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে, আমি একটু খাঁটি বাংলা ভাষায় লিখতে চাচ্ছি, কিভাবে লিখবো দেখো, এই যে এখানে 1 2 3, 1 2, এখানে তো যাবে না, 1 2 কয়টা হচ্ছে দেখো তো, 1 2 3 4 5 6 7, 7টা বন্ধনজোড় ইলেকট্রন, তার মানে কি 7 গুণ 2 14টা মুক্তজোড় ইলেকট্রন। তো ভাইয়া আমার একটা সূত্র দিয়ে মনে রাখা দরকার, তাহলে মনে রাখো 4n+2, হাকেল তত্ত্বে নাথিং বাট যারা 4n+2 মেনে চলে, আর 4n+2 মেনে চলে কারা? যতগুলা বেনজিন আছে বা বেনজিনের জাতক আছে, এটা বেনজিনের জাতক, 4n+2 মেনে চলবে। তাহলে 3টা বলয় আছে, n মানে বলয়ের সংখ্যা, 3টা বলয় আছে, তাহলে বসায় দাও 3 + 2, 3 4 12 + 2 14। তাই তুমি স্ট্রাকচার আকারে বার করতে পারো, হাকেলের তত্ত্ব দিয়ে জানলে কয় বলয় সেখান থেকে বের করতে পারো। দেখো ভাই আমি 2 ভাবে তোমাদেরকে বের করে দিলাম। ওকে, আসো তাহলে অ্যান্সার কি হবে? 14 হবে। গেল। আসো পরের প্রশ্নে আসি, 59 নম্বর প্রশ্ন, সেম কথা হাকেল নীতি অনুসারে, আচ্ছা 59 তো গেল, 60 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, এই যে একটা যৌগে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে? দেখছো কত মজার প্রশ্ন এটা, কেন জানো? খেয়াল করো তো, আমি জিনিসটাকে একটু ভালো করে লিখি, বোঝা যাচ্ছে না হয়তো, এই যে এইভাবে আছে যৌগটা, এইটা তাই না, এটা দিয়ে আছে, খেয়াল করো তো, এই জায়গাটাতে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, একটা ডাবল বন্ডের 2 পাশে 2টা সঞ্চরণশীল ইলেকট্রন, তাহলে 4টা, সবাই আবেগে 4টা দাগাই দিবে, তাই না?
কিন্তু না, খেয়াল করো অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, এই মুক্তজোড় ইলেকট্রনটাই এইদিকে আবার ঘুরতে সহযোগিতা করবে, বুঝছো? তাই মুক্তজোড় ইলেকট্রন যেহেতু ঘুরবে, তাহলে মুক্তজোড় ইলেকট্রনটা আমাদের যোগ হবে। এটা কিন্তু তাদের সূত্রেরই একটা শর্ত। তাহলে কয়টা হয়ে যাচ্ছে? 6টা হয়ে যাচ্ছে। একইভাবে আমি যদি আরেকটা লিখতাম ভাইয়া, খেয়াল করো তো, এই যে দেখো, এটাও কি সেম না? সেম কিন্তু। ওকে, আসো, পাইরল ছিল এটা আসলে। 62 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, ন্যাপথালিন যৌগে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা থাকে? ফার্স্ট অফ অল দেখো, ন্যাপথালিন আমি প্রথমে বলছি বেনজিন, তারপরটার নাম ন্যাপথালিন, তারপরটার নাম অ্যান্থাসিন, তারপরটার নাম ফিনান্থিন। তাহলে ন্যাপথালিন কয়টা? 2 বলয়ের, 2 বলয় হলে কি 4 × 2 + 2, তাহলে কত হবে? 10। অ্যান্সার কি? 10 হইছে ভাইয়া? আচ্ছা, পরের প্রশ্নে আসুন। আচ্ছা ভাইয়া পুরা হইছে? আচ্ছা ঠিক আছে। 63 নম্বর প্রশ্ন, নিচের কোন মূলকটি বেনজিন বলয় অর্থফেরা নির্দেশ করে? এ আল্লাহ, বিশাল ইম্পর্টেন্ট জিনিস, একটু ভালো করে বুঝো তাহলে আবার সব এমসিকিউ হয়ে যাবে। আচ্ছা কি করলাম, আচ্ছা দেখো, মুছে দিয়ে আমি তারপরে দেখাচ্ছি সবগুলা। সেটা হচ্ছে বেসিকটাকে বুঝো ভাইয়া, বেসিক বুঝো তাহলেই হবে। একটা বেনজিন মূলক, তার এই পজিশনটাকে বলা হয় পি, এটাকে বলে ও, এটাকে বলে এম, অর্থাৎ প্যারা, অর্থ, মেটা, 3টা পজিশন আছে। এই প্যারা এবং মেটা এরা পরস্পরের ভাই ভাই, আর প্যারা আর অর্থ এরা পরস্পরের ভাই ভাই, আর মেটা হলো আলাদা হিসেবে থাকে। ওকে, এখানে হচ্ছে পি, এখানে হলো ও, এখানে এসে এম পুনরাবৃত্তি করবে। ওকে, এইভাবে আসে আসলে। ঠিক আছে, আসো কার্বন সংখ্যাটাও লিখে দিই। এটা 1 নম্বর, A2, A3, A4, A5, এটা 6। ঠিক আছে, তাহলে 3 এবং 6 আছে মেটা, 1 এবং 4 আছে প্যারা, 2 এবং 5 আছে অর্থ। এটাও অনেকে বোঝে না, এটাও জানলাম। এরপরে একটা কি বললাম, প্যারা এবং মেটা, প্যারা এবং অর্থ ভাই ভাই, এবং মেটা হলো আরেকটা প্রজাতির। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত গেল। এখন আমি যে জিনিসটা বলবো, যে জাস্ট একটা জিনিস, একটা লাইন মনে রাখো ভাইয়া, সেটা কি, যদি সিঙ্গেল বন্ড থাকে, কি থাকে? সিঙ্গেল বন্ড, তাহলে সেটা হবে অর্থ প্যারা নির্দেশক। কি হবে? অর্থ প্যারা নির্দেশক। এখন সিঙ্গেল বন্ডটা কি? এটা একটা মূলক যেটা যুক্ত হচ্ছে, এটার সাথে যুক্ত হবে। ধরো বেনজিনের সাথে একটা জিনিস যুক্ত হলো, এটা কি সিঙ্গেল নাকি ডাবল বন্ড, তার উপর ভিত্তি করে অর্থপ্যারা হবে। যদি সিঙ্গেল বন্ডের মাধ্যমে থাকে তাহলে অর্থপ্যারা নির্দেশক, যদি ভাইয়া ডাবল বন্ড থাকে তাহলে কি হবে ভাইয়া? তাহলে তারা মেটা নির্দেশক হবে, মেটা নির্দেশক। আরেকটা জিনিস মনে রাখো, গোল্ড লাইন, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক হচ্ছে সক্রিয়তা বাড়ায়। কি করে? সক্রিয়তা বাড়ায়। আর যদি ভাইয়া মেটা নির্দেশক হয় তাহলে সক্রিয়তা কমায়। শেষ, পড়া শেষ। এই যে এই লাইনটুকু যদি তুমি মনে রাখো, পুরা তোমার হচ্ছে এই অর্থপ্যারা মেটা নির্দেশকের সব কনসেপ্ট হয়ে গেছে। দেখো জাস্ট আমি একবার মিলাও, কি বলছে দেখো, কি বলছে, যে নিচের কোন মূলকটি বেনজিন বলয়ের অর্থপ্যারা নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক মানে হলো সিঙ্গেল বন্ড, তাই না? সিএন এ কি বন্ড? সি ট্রিপল বন্ড এন সিঙ্গেল না, তাহলে হয় নাই। সিএইচ হতে কি বন্ড? সি ডাবল বন্ড ও এইচ ডাবল বন্ড, হয় নাই। এন ওতে কি বন্ড? এন ডাবল বন্ড ও ও, তাহলে কি হয়েছে? হয় নাই। তার মানে কি এটাই আমাদের অ্যান্সার না ভাইয়া? হয়ে গেছে, দেখছো? আসো পরের প্রশ্নে আসি, কি বলছে দেখো। 64 নম্বর প্রশ্ন, নিচের কোন মূলকটি বেনজিন বলয়ের মেটা নির্দেশক? মেটা মানে সক্রিয়তা হ্রাসকারী, তার মানে ডাবল বন্ড। ওকে, তাহলে কি হবে? এইটা ভালো ভাঙো তো। এন, তার একটাতে হাইড্রোজেন, আরেকটাতে কার্বন, আরেকটাতে হাইড্রোজেন, সবগুলা সিঙ্গেল বন্ড। তাহলে এরা হবে? হবে না, এরা অর্থপ্যারা নির্দেশক। এখানে খেয়াল করো তো, বেনজিন বলয়ের এক হাতে অক্সিজেন আছে, আর এক হাতে সি, 3 হাতে 3টা হাইড্রোজেন আছে। এটা প্রত্যেকটা কি একটা সিঙ্গেল বন্ড না? তাহলে এটা হবে? এটাও হবে না। এটা খেয়াল করো, বোঝাই যাচ্ছে সিঙ্গেল বন্ড। তাহলে একটাই বাকি আছে, এটা ডাবল বন্ড, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। আমি সবগুলা কিন্তু বের করে দিলাম। 65তে আসো, নিচের কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তাকারী মূলক? এই যে সক্রিয়তাকারী মূলক মানে সিঙ্গেল বন্ড অথবা অর্থপ্যারা নির্দেশক। এই জিনিসটা দেখো সিঙ্গেল বন্ডে আছে, তাহলে মানে এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। নিচের কোনটি ব্যঞ্জন বলয়ের অর্থপ্যারা নির্দেশক? সেম প্রশ্ন।
অর্থপ্যারা নির্দেশকতে সিঙ্গেল বন্ড লাগে। তুমি এই জিনিসটা দেখো এত বড়, কিন্তু এটা সিঙ্গেল বন্ড। আমি একটু দেখাই দিই তোমাদেরকে, জাস্ট অ্যান্সারটাই দেখাই দিব। এই যে এইটা কেমনে সিঙ্গেল বন্ড হয় দেখো। আচ্ছা, অর্থপ্যারা নির্দেশক সেটা হচ্ছে এই যে এই মূলকটা যুক্ত আছে COO3, তাই না? এখন আমি যে জিনিসটা একটা জিনিস বলি নাই সেটা এখন বলে দেই, সেটা হচ্ছে এই যে বেনজিন বলয়ে যে বন্ডে সাথে বেনজিন মূলক যুক্ত থাকবে যে পরমাণুর সাথে, ওই পরমাণুর সাথে যতগুলা বন্ধন থাকবে সেগুলো সিঙ্গেল হবে কিনা, এটাই হচ্ছে হলো অর্থপ্যারা নির্দেশকের। আশেপাশে সারাউন্ডিংয়ে যে মৌলগুলো আছে সেগুলো ডাবল বন্ধন থাকুক বা সিঙ্গেল বন্ধন থাকুক আমার কোনো কনসার্নের ব্যাপার না। আরেকবার বলি, বেনজিনের সাথে একটা যৌগ বা একটা মূলক যুক্ত হচ্ছে যে বন্ধনের মাধ্যমে, ওই বন্ধনে একটা সেন্টার পরমাণু থাকে যেটা বেনজিনের সাথে কানেকশন তৈরি করে, ওর যতগুলা হাত আছে সে সিঙ্গেল কিনা, এটাই হলো অর্থপ্যারা নির্দেশকের মেন কনসেপ্ট। তাহলে এখানে যদি আমি একটু ভাঙি ভাইয়া, তাহলে আমি যদি এই জিনিসটাকে ভাঙি আমি এমন পাবো, এন এর একটা হাতে আছে বেনজিন মলয়, আরেকটা হাতে আছে হাইড্রোজেন, আরেকটা হাতে আছে কার্বন। আর কার্বনের সাথে তুমি ডাবল বন্ড দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কার্বনে দেখো এইটাই হচ্ছে আমাদের যৌগটা। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই যৌগটাতে যে নাইট্রোজেন বলয় গঠন করলো, সে নাইট্রোজেনের একটা হাত সিঙ্গেল, আরেকটা হাত সিঙ্গেল, আরেকটা হাতও সিঙ্গেল, তিনটা হাতই সিঙ্গেল না? এইখানে ডাবল বন্ধন থাকুক, দিস ইজ নট আওয়ার কনসার্ন। আওয়ার কনসার্ন ইজ যেইটা বলয় গঠন করবে সেটা কি ডাবল বন্ড না সিঙ্গেল বন্ড। সেটা যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে অর্থপ্যারা নির্দেশক। এই জন্য আমাদের এটা সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? এটা হলো গিয়ে বেসিক। তুমি যদি এইভাবে বুঝো তুমি সব পারবে চলো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট মেডিকেলে আসার মতো। ওকে, বাকিগুলাই দেখো, এটা হবে না, এটাও হবে না, এটা হবে না, দেখে বোঝা যাচ্ছে। এটা নিজে করো তাহলে পারবা। ওকে, আসো পরের প্রশ্নে আসে। কি বলছে দেখো, 67 নম্বর প্রশ্নে বলছে বেনজিন বলয়ে কি বলছে, আচ্ছা বেনজিন বলয়ে NO2 মূলক থাকলে কোন কার্বনের ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি হবে? দেখো তো NO2 মূলক মানে কি, N ডাবল বন ও আরেকটাতে ও আছে এরকম, তার মানে কি ডাবল বন আছে বেনজিন বলয়ের, তার মানে এরা ডাবল বন মানে কি মেটা নির্দেশক। মেটা নির্দেশক কয় নাম্বার কার্বনে ছিল? এই বলো, মেটা নির্দেশক কয় নাম্বার কার্বনে ছিল? এই যে 3 নাম্বার কার্বনে ছিল। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে? মেটা বা 3 নাম্বার কার্বন, তাই না? এই যে 3 নাম্বার কার্বন। খেয়াল করছো ভাইয়া কত মজার জিনিস? আসো পরের প্রশ্ন আমরা আসি। পরের প্রশ্নটা কি হবে? 68 নম্বর প্রশ্ন দেখো, বলছে অ্যারোমেটিক বলয় সক্রিয়তাকারী মূলক কোনটা? আচ্ছা, অ্যারোমেটিক বলয়কে সক্রিয়তাকারী মূলক কোনটা হবে? যা সিঙ্গেল বন্ডে আছে, এই যে এটা সিঙ্গেলে আছে, এটা সক্রিয়তাকারী মূলক হবে। ওকে, জাস্ট তুমি ভাঙ্গো। আর হচ্ছে CH তে ডাবল বন্ড আছে, COOH এ ডাবল বন্ড আছে, COOH এ ডাবল বন্ড আছে, তাহলে এটা হবে? হবে না, শেষ। পরের প্রশ্নে আসি। আচ্ছা, আমরা মোটামুটিভাবে 68 পর্যন্ত দেখে ফেললাম। আমরা এইখান থেকে আমরা যে জিনিসগুলোকে পড়লাম সেটার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট ছিল ইলেকট্রোফাইল, নিউট্রোফিল, তারপরে হচ্ছে এই যে অর্থপ্যারা নির্দেশক, এরপরে কোনো একটা বিক্রিয়া কিভাবে ঘটতেছে, নামকরণ, এইগুলোর উপরে 68টা MCQ আমরা সলভ করছি। ভাই বিশ্বাস করো এখানে মোটামুটি 150টার মতো বা একটু বেশি MCQ আছে, তার ভেতরে কিন্তু এই 68টা কিন্তু মোস্ট কমপ্লিকেটেড ছিল। বাকি যে MCQগুলো আছে এগুলো তুলনামূলক ইজি হবে, কারণ এখানে তুমি একটা করে বিক্রিয়া লিখবা, বিক্রিয়া MCQ সলভ হয়ে যাবে। কিন্তু এর আগেরগুলা করার জন্য আমাদের কিন্তু অনেক খরচাপাতি খরচ করতে হয়েছে, তাই না ভাইয়া? তো আমি বলবো এই 68টা MCQ অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তোমরা একটু বুঝে বুঝে আবার সলভ করো, দেখবা সব পারছো ইনশাল্লাহ। আমি ট্রাই করছি যতটুকু বোঝানোর বুঝাই দিতে। তো ভাইয়া সবার জন্য শুভকামনা রইল, তোমরা অর্গানিকটা একটু ভালো মতো পড়বে। এখান থেকে মেডিকেলে প্রতি বছর অসংখ্য MCQ আসে। একটা চ্যাপ্টারের আমি যদি রেশিও করি, কেমিস্ট্রির 10টা চ্যাপ্টারের 25টা MCQ এর 5 থেকে 7টা এখান থেকে আসবে ভাইয়া। এটা কত বেশি ইম্পর্টেন্ট। এবং তুমি যদি এগুলো ভালো মতো পারো, হাজারিনাগের MCQগুলো পারো, কোভিডের MCQগুলো পারো, বিশ্বাস করো ভাইয়া তুমি অবশ্যই এখান থেকে আসা প্রত্যেকটা MCQ পারবা। এবং তুমি যদি বুঝে বুঝে করো, মুখস্থ না করে জাস্ট বুঝেও পড়ো, তুমি প্রত্যেকটা পারবা এবং খুবই দ্রুত অ্যান্সার করতে পারবে। এই জন্য তোমার কি দরকার, একবার একটা সলিউশন দেখে নাও,
দেখে নেওয়ার পরে নিজে বারবার সলিউশন করতে থাকো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং মেডিকেলে ভালো করার জন্য ভাইয়া তোমাকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ কই থেকে করবা ভাইয়া? এই যে অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে এতগুলা, হাজারি, কবির, ইসাক, তপন, এর বাইরে কিচ্ছু লাগবে না ভাইয়া। এটা করো, আর ভেতরে যে থিওরিগুলো আছে একবার করে একটু বুঝে বুঝে পড়ো। ইনশাল্লাহ কোয়েশ্চেন যদি এর বাইরে থেকেও হয়, নিউ কারিকুলামে যদি চলেও আসে, যে অনুশীলনী থেকে আসবে না, তাও এখানকার বেসিক দিয়ে এবং ভিতরে তুমি যদি বেসিক বোঝা থাকে অবশ্যই তুমি সব পারবা। তো ভাইয়া সবার জন্য শুভকামনা রইলো। তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কন্টিনিউ করো, ইনশাল্লাহ কাজে দিবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।